3 কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপ, এবং আমরা বলেছি যে কলাম স্ট্রিপের নাম কারণই হচ্ছে যে আমরা যে প্যানেলটা ডিজাইন করব, মানে কি রেইনফোর্সমেন্ট ডিজাইন করব, সেই রেইনফোর্সমেন্ট তোমার কিভাবে বসবে। তোমরা জানো যে যেখানে বেশি ডিফ্লেকশন, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি লোড ট্রান্সফার হয়, যত বেশি লোড তত বেশি ডিফ্লেকশন, আর যত বেশি ডিফ্লেকশন তত বেশি কি মোমেন্ট, আর যত বেশি মোমেন্ট তত বেশি রেইনফোর্সমেন্ট। এই কনসেপ্টের উপর ভিত্তি করে স্ল্যাবে সেইভাবে যদি আমরা রেইনফোর্সমেন্ট বসাই, তাহলে কিন্তু লসটা আমাদের কমে যায়। অযথা ইকুয়াল স্পেসিং এ টু জেড যদি আমরা বসাই, যেখানে কম লাগবে দেখা যাচ্ছে সেখানে আমরা বেশি দিয়ে দিচ্ছি। আর স্ল্যাবে সবচেয়ে বেশি রেইনফোর্সমেন্ট লাগে পুরো বিল্ডিং এ। একটা ফ্লোরে যদি আমরা হিসাব করতে যাই যে সবচেয়ে বেশি রেইনফোর্সমেন্ট কোথায় ব্যবহৃত হয়, তাহলে দেখবা যে এটা স্ল্যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি স্ল্যাবের রেইনফোর্সমেন্টের পরিমাণ কমাইতে পারি, 1% ও যদি কমাইতে পারি, তাহলে তোমরা দেখবে যে হিউজ অ্যামাউন্টের একটা খরচ বেঁচে গেছে। এখানে যে কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ কেন ভাগ করা হলো, কারণ ওই একটাই, যে রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টকে ইকোনমিক ওয়েতে নিয়ে আসা। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে, খেয়াল করে দেখো, এটা লং ডিরেকশন। কলাম স্ট্রিপ দুই পাশে আছে। আমি যেই প্যানেলটা আমরা নিব, যেই প্যানেলটাকে আমরা ডিজাইন করতে টার্গেট করছি, সেই প্যানেলের উপরে কনসেন্ট্রেশন করব, এবং যে ডিরেকশনে আমরা ডিজাইন করতে চাই সেই ডিরেকশন বরাবর তাকাবো। এবং সেই তাকানোর ফলে আমরা যদি এইভাবে তাকাই, তাহলে এই 1 নম্বর 2 নম্বর কলামকে, তার মানে এক জোড়া প্যানেলের অপর এদিকে যদি বাম পাশে দেখি, তাহলে 3 নম্বর কলাম 4 নম্বর কলাম পড়বে। তার মানে 2 জোড়া কলাম পড়তেছে লং ডিরেকশনে। নাও এই যে 2 জোড়া কলামকে কেন্দ্র করে দেখতে পাচ্ছ যে হাফ কলাম স্ট্রিপ নিয়েছি। এই 2 জোড়া কলাম স্ট্রিপে তোমরা জানো যে ফ্ল্যাট প্লেটের, আমরা দেখাইছি ফ্ল্যাট প্লেটের কিন্তু লোড ডিস্ট্রিবিউশনটা কিন্তু অন্যরকম, যে এভাবে চলে যাচ্ছে কলামে। তো স্বাভাবিকভাবে ডিফ্লেকশনটা লং ডিরেকশনে বেশি হবে। এখন কলাম স্ট্রিপ হাফ করা হলো কেন? কারণ পরিষ্কার, আমরা যেই কলামকে আমরা টার্গেট করতেছি, যেই জোড়া কলামকে টার্গেট করতেছি, সে কিন্তু পাশাপাশি 2টা প্যানেলের কি ভাগীদার। যেমন বাম পাশে এই প্যানেল, ডান পাশে এই প্যানেল, ঠিক আছে? এখন বাম পাশ ডান পাশে 2 প্যানেল থাকার কারণে এবং কলাম জোড়াটা কমন হওয়ার কারণে স্বাভাবিকভাবে কলাম স্ট্রিপ 2 ভাগ হয়ে যাবে। যেমন তোমরা যদি ওভাবে চিন্তা করো যে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের দিকে তুমি যদি তাকাও, বর্ডার লাইনের এই পাশে বাংলাদেশ, বর্ডার লাইনের ওই পাশে মনে করো ইন্ডিয়া। তার মানে বর্ডার লাইনটা হচ্ছে কলামের সেন্টার, বাম পাশ ইন্ডিয়া, ডান পাশ বাংলাদেশ। এরকম করি জিনিসটা। এবং বর্ডার লাইনের তোমরা একটা নো ম্যানস ল্যান্ড শব্দটা ইউজ হয়, নো ম্যানস, MENS, ম্যানস ল্যান্ড। এটা হচ্ছে বর্ডারে থাকে। এই নো ম্যানস ল্যান্ডই হচ্ছে কলাম স্ট্রিপ। তোমরা দেখবা যেই যেই বর্ডার, মনে করো আমি যদি আঁকি এরকম, এই পাশে বি বাংলাদেশ, কি বলে, BGP গার্ড, আর এখানে হচ্ছে BSF, এই পাশে BGB, এই পাশে BSF। খেয়াল করো দেখবা আসলে কিন্তু ঠিক মাঝে হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশের বর্ডার, আসলে রিয়েল বর্ডার। কিন্তু খেয়াল করে দেখো এই পাশে হাফ, ঠিক জাস্ট হাফ, এই পাশে জাস্ট হাফ, 50%, 1 মাইল, এটাকে বলা হয় 1 মাইল। কিন্তু এখান থেকে এই এক বর্ডার থেকে আরেক বর্ডার, মানে এক BGB থেকে BSF এর দূরত্ব 1 মাইল। মাঝে জাস্ট সেন্টার লাইনটা হচ্ছে আসল বর্ডার। বাম পাশে 50%, ডান পাশে 50%। যেই 1 মাইল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এর অর্থ এখানে কোনো মানুষ, পশু পাখি, গাছপালা থাকতে পারবে, কিন্তু মানুষ বা গৃহপালিত কোনো পশু ঢুকতে পারবে না। ঢুকলেই তাকে গ্রেফতার করবে।
বাংলাদেশের মানুষ ঢুকলে ডান তোমার ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ ঢুকলে বাংলাদেশ, এরকম। তো কলাম স্ট্রিপও তেমনই। তো যেহেতু কলাম স্ট্রিপ তোমরা ওটা বলতে পারো যে কলাম স্ট্রিপের এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া 50%। হাফ কলাম স্ট্রিপে তো ওভাবে শব্দটা চলে আসছে। নাও আমরা তাহলে এর কি হবে বাকি হাফ? তখন আমরা যখন এই প্যানেল করব তখন বাকি হাফ কলাম স্ট্রিপের কথা চিন্তা করব তখন, এখন না। না আসলে একই অবস্থা পরিস্থিতি কিন্তু এদিকেও। তো সেইজন্য আমাদের হাফ কলাম নামে ২ টা হাফ কলাম স্ট্রিপ আছে। যোগ করলে একটা ফুল কলাম স্ট্রিপ। এবং আমরা বলেছি যে হাফ কলাম স্ট্রিপটা কিভাবে তাহলে মাপবো কিভাবে? এর উইডথটা কতটুকু? বলা আছে যে আমরা যেই প্যানেলটা করব তার ২ টা ডাইমেনশন হবে। ডেফিনিটলি রেক্টেঙ্গুলার তো হতেই হবে তাকে। স্কোয়ার স্ল্যাব কিন্তু ডিরেক্ট ডিজাইন মেথডে ডিজাইন করা যায় না। তো সবচেয়ে ছোট যে ডাইমেনশন, ওকে ১৬ ফিট, তার ৪ ভাগের ১ ভাগ নিলেই হয়ে যাবে হাফ কলাম স্ট্রিপ। অটোমেটিক মাঝের যে স্ট্রিপটা, এটা মিডল স্ট্রিপ নামে পরিচিত। এতটুকু যদি ১৬ ফিট হয়, ২ পাশে ৪, ৪ ৮ ফিট যদি চলে যায়, তাহলে হচ্ছে এটা ৮ ফিট। তদ্রূপভাবে আমরা যদি শর্ট ডিরেকশন এ তাকাই, দিস ইস দি শর্ট ডিরেকশন, তখন এই জোড়া কলাম এবং এই জোড়া কলাম। একইভাবে এই জোড়া কলামেরও তোমার হাফ এবং এটাও হাফ। এদের মান কিন্তু ছোটটার 1/4 আগে যা ছিল তাই। তার মানে এটা ৪ ফিট, ৪ ফিট, ৮ ফিট চলে গেল। টোটাল কিন্তু ২০ ফিট। ৮ ফিট চলে গেলে মিডল স্ট্রিপ ১২ ফিট। এই হলো স্ট্রিপের হিসাব। এখানে আমরা ছবি দেখিয়ে বুঝার জন্য অনেক কিছু করা আছে। বাট প্রবলেম করার সময় এত ছবি তো আঁকতে হবে না। জাস্ট হাফ কলাম স্ট্রিপ কত, তারপর ফুল কলাম স্ট্রিপ ২ দিয়ে গুণ করলে ফুল কলাম স্ট্রিপ, আর বা বিয়োগ করে বাকি যা থাকবে মিডল স্ট্রিপ সংশ্লিষ্ট ডিরেকশন হয়ে যাবে। এরপরে ছিল মোমেন্ট। মোমেন্ট আমরা আলাপ করেছিলাম যে মোমেন্ট ফর্মুলাটাও নিয়ে। যে মোমেন্ট হচ্ছে টোটাল মোমেন্ট, আমরা যেকোনো ডিরেকশনই যাই না কেন একই সিস্টেমে সবকিছু। তো এখানে স্পেশালি শর্ট ডিরেকশন দিয়ে শুরু করতেছি আমরা। এবং টোটাল মোমেন্টের ফর্মুলাও এটা কমন একটা ফর্মুলা। এবং দিস ইজ দি L2 অ্যান্ড দিস ইজ ln। এর ব্যাখ্যা কিন্তু আমরা দিয়েছি আগের ক্লাসগুলোতে যে কিভাবে L2 হিসাব হয়, কিভাবে ln। তো এই অঙ্কে আমরা ফার্স্টে ফর্মুলাটা লিখলাম এবং আমরা আমরা যে প্যানেলটা ডিজাইন করতেছি এ সেটা হচ্ছে শর্ট ডিরেকশন এবং এই যে S4 প্যানেল। আমরা বলেছি যে যখন আমরা মোমেন্ট বের করব W L2 ln স্কয়ার ডিভাইডেড বাই 8। এটা হলো টোটাল ফর্মুলার রিয়েল মোমেন্ট ফর্মুলার। যেকোনো ডিরেকশনে আমি যাই না কেন প্রসিডিউর সেম। নাও আমরা শর্ট ডিরেকশনে যাচ্ছি। সুতরাং শর্ট ডিরেকশনে তোমার চক্ষুটাকে ঠিক এইভাবে প্লেস করো এবং তোমাকে মনে রাখতে হবে এই যে পুরা মোমেন্ট এটা কিন্তু কলাম কলাম লাইন বরাবর মোমেন্টটা। এই টোটাল মোমেন্টটা কিন্তু কলাম লাইন বরাবর। কারণ লোডটা সাপোর্টে যাবে। তোমরা জানো যে মোমেন্ট কিন্তু সাপোর্টেই হবে। হুম। তো কলাম লাইন বরাবর মোমেন্ট, তাহলে আমরা যদি শর্ট ডিরেকশনে তাকাই তাহলে আমার এই জোড়া কলাম এবং এই জোড়া কলাম চোখে পড়বে। তারপর ২ জোড়া কলাম চোখে পড়ল। ২ জোড়া চোখে পড়ার পর আমরা দেখব যে এই ২ জোড়া কলামের দিকে লোডটা কিভাবে যাবে। ফ্ল্যাট প্লেটের লোড কিন্তু 50% বামে ডানে, বামে ডানে যায়। বিম কানেক্টেড ফ্লোরে কিন্তু তা হয় না। কারণ কি? আগে সে আ চারদিকে ৪ টা বিম থাকে। সুতরাং ৪ টা বিমেই তাকে লোড ট্রান্সফার করতে হয়। সেজন্য 50% ডানে আর 50% বামে কোনদিনই লোড হয় না। কিন্তু এখানে তা হবে। ওকে, নাও পুরো প্যানেলটাকে আমরা ২ ভাগ করো। এই যে ২ ভাগ করলাম। এটা হচ্ছে অর্ধেক, বাকি অর্ধেক নিচে। এই যে বাকি অর্ধেক পুরো লোডটা এদিকে দিকে ধাপিত হবে।
এবং পুরো লোড ধাপিত হওয়ার পর অর্ধেক যাবে এদিকে, অর্ধেক যাবে এদিকে। তদ্রূপভাবে এখান থেকেও সম্পূর্ণ লোড, এই যে লোডটা ধাপিত হচ্ছে মাঝ থেকে নিচের দিকে বা উপর দিকে, এই কিন্তু কতটুকু এরিয়ার লোড নিয়ে যাচ্ছে সেটাও তোমরা বুঝতে পারতেছো। আমি যদি দেখাই সে কতটুকু যাওয়ার সময় সে কতটুকু লোড নিয়ে যায়, এরকম আমি সেট করে দিতেছি পুরা অংশ এরিয়া, এতটুকু লোড নিয়ে চলে গেছে। ওকে, এই লোডের এরিয়া যদি তুমি ডাইমেনশন হিসাবে যদি দেখো 16 ফিট, আর এটা হচ্ছে 20 ফিট হবে, এটা তার মানে 12 ফিট। আর এখান থেকে এতটুকু তো 16 ফিট, সুতরাং এটা কনস্ট্যান্ট। নিচের দিকেও যদি দেখো এখান থেকে এতটুকু 16 ফিট এবং এখান থেকে এতটুকু কিন্তু 12 ফিট। নাও লোড যে যাচ্ছে, লোডের উপরের অংশে হাফে 12 ফিট, নিচেও 12 ফিট, 12 ফিট ইন্টু 16 ফিটের লোড যাচ্ছে উপরের জোড়া কলামে, আর নিচের জোড়া কলামেও 12 ফিট ইন্টু 16 ফিট লোড যাচ্ছে নিচের জোড়া কলামে। স্যার এটা 12 ফিট কই থেকে আসলো? সরি, 10 ফিট, কারণ এটা হচ্ছে 20 ফিট, তাহলে অর্ধেক হবে 10 এবং 10, 10 ফিট করে। ওকে, 10 ফিট হলো। না, প্রশ্ন হচ্ছে যে কোন জোড়া কলামে বেশি লোড যাচ্ছে। আমরা উপরের জোড়া কলামের দিকে যদি তাকাই, শুধু এখানে যাচ্ছে 12, 16/10 ফিট। ওকে, না অবশ্য নিচের জোড়া কলামে, নিচের জোড়া যখন কলামে দেখতে গেছিলাম দেখলাম যে উপর থেকে আসতেছে 10 ফিটের, কিন্তু ইমিডিয়েট আবার নিচে আরেকটা প্যানেল থাকার কারণে এখান থেকেও কিন্তু লোড যাচ্ছে। এই যে আমরা যদিও এই প্যানেল ডিজাইন করতেছি, যখনই আমরা এই কলামকে সিলেক্ট করব কিনা বা উপরে কলাম জোড়াকে সিলেক্ট করব কিনা সেই ডিসিশনটা আমরা নিতেছি যে কোন জোড়া কলামে সবচেয়ে বেশি লোড আসতেছে। উপরে জোড়া কলামে তো দেখাইলাম, নিচের জোড়া কলামে এই 10 ফিটের বাইরেও নিচের নিচের প্যানেলে লোড আসতেছে। নিচের প্যানেলও কিন্তু 20 ফিটের লেন্থ, তার মানে এখান থেকে যে অর্ধেক আসবে সেটাও 10 ফিট। এর অর্থ নিচের জোড়া কলামে আসতেছে উপরের 10 ফিট, নিচের 10 ফিট, এর অর্থ এখান থেকে এতটুকু 20 ফিটের লোড, আর উপরে জোড়া কলামে আসতেছে মাত্র 10 ফিটের। তাহলে সবচেয়ে বেশি লোড যাচ্ছে এই জোড়া কলামে। যখনই এই জোড়া কলামে হবে তখনই আমরা এই জোড়া কলাম সিলেক্ট করব, এবং এই জোড়া কলামে যে লোডটা দেখাইলাম সেই লোড হবে ডব্লিউ, এবং যতটুকু উইথ জুড়ে আসতেছে সেটা হবে L2, 10, 10, 20। এই L2টা হয়ে যাবে 20, এবং যেই জোড়া তুমি কলামকে সিলেক্ট করে ফেলতেছো সেই জোড়া কলামের ফেস টু ফেস মানে তোমার ক্লিয়ার স্প্যান হবে ওই জোড়া কলামে। যেমন এখানে আমরা এই জোড়া কলাম সিলেক্ট করছি, তার মানে এই কলামের ফেস থেকে এই কলামের ফেসটাই হবে LN। আমার কলামগুলো হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, সেন্টার টু সেন্টার হচ্ছে 16 ফিট, তার মানে ডান পাশে 6 ইঞ্চি, বাম পাশে 6 ইঞ্চি বাদ দিলে ফেস ফেস হবে, মানে 12 ইঞ্চি মানে 1 ফিট, 15 ফিট, তার মানে LN স্কোয়ার 15 স্কোয়ার হবে /8। এই ফরম্যাট কিন্তু লং ডিরেকশনে প্রযোজ্য হবে, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আমরা যেভাবে L2-র হিসাবটা দেখাইছি এবং LN এর হিসাবটা দেখাইছি সেটা মাথায় রাখতে হবে যে লোডটা কিভাবে ট্রান্সফার হইতেছে। যখন এগুলি হয়ে গেল তখনই আমরা মান বসায় দিলাম। W স্টেপ 1 এ ক্যালকুলেশন করা আছে L2 LN টোটাল হচ্ছে এত পাউন্ড ফিট, 1000 ভাগ দিয়ে 167.63 কি ফিট। সেম প্রসিডিউরও কিন্তু তোমার হবে, লং ডিরেকশনে প্রযোজ্য হয়ে যাবে। এখন মেইন আমরা মোমেন্ট পেয়ে গেলাম, টোটাল মোমেন্ট, টোটাল মোমেন্ট পেয়েছি, এবং সেই মোমেন্ট কিন্তু এই যে এখানে অবস্থান করতেছে। দুই পাশে দুইটা কলাম, মাঝে কিন্তু স্ল্যাবের অংশ। তোমরা যদি পুরো অংশটুকুর মধ্যে দেখো, এখানে আছে বাম পাশে একটা কলাম আছে, ডান পাশে কলাম, মানে এরা স্ল্যাবের সাপোর্ট, এবং মাঝে যে অংশ আছে এটা ফুললি স্ল্যাব। বিম কানেক্টেড ফ্লোর, এখানে কিন্তু বিম থাকতো। ওকে, এখন এই যে আমরা টোটাল মোমেন্টটা বের করছি, এই মোমেন্ট ডায়াগ্রামটা নিচে আঁকতেছে, আমরা দেখতে পাইতেছো
স্বাভাবিকভাবে আসলে ছবিটা কিন্তু ফেইসে হবে এই জায়গায়। আমি যদি উপরে আঁকি এটা সাপোর্ট যেকোনো সাপোর্টেই মোমেন্ট কিন্তু নেগেটিভ। ডান পাশের কলামের ফেস এই যে এবং মিড স্পান কিন্তু এই যে মিড স্পানটা কিন্তু স্ল্যাবে। এখন আমরা যদি ডায়াগ্রামটা ড্র করি তাহলে যাবে ঠিক এইভাবে। তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। দুই পাশের কলাম মানে সাপোর্টে নেগেটিভ, মাঝেরটা পজিটিভ। এখন আমাকে দেখতে হবে যে বাম পাশের কলাম কি ইন্টেরিয়র কলাম না এক্সটেরিয়র কলাম। বাম পাশের কলাম হচ্ছে ইন্টেরিয়র, কারণ তার আরো সামনের কলাম আছে। ডান পাশের এদিকেও কিন্তু কলাম আছে, তার মানে ডান পাশের কলামও ইন্টেরিয়র, বাম পাশের কলামও ইন্টেরিয়র। তার মানে যে দুইটা নেগেটিভ পেলাম, দুইটা নেগেটিভ হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট। আর মাঝে যে আছে পজিটিভ, এটা কিন্তু পুরোপুরি স্ল্যাবে আসতেছে, এটা হচ্ছে মিড স্পান পজিটিভ। না কনফিউশন অ্যারাইজ করবে কিন্তু কিরকম, যে মিড স্পান এটা একটা মিড স্পান কিন্তু মাঝে, যেটাকে আমরা মাঝে বলি। আরেকটা কিন্তু মিডল স্ট্রিপ। মিডল স্ট্রিপ মিড স্পানের মধ্যে কনফিউশন অ্যারাইজ করবে। তো সেই জন্য খুব সতর্কতা থাকতে হবে যে দুইটা কিন্তু এক জিনিস না। ওকে, হয়ে গেল। তিন মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। তাহলে আমার এই যেটা আমরা নিচে দেখাইছি, এই নেগেটিভ মোমেন্ট ইন্টেরিয়র, এই ইন্টেরিয়র নেগেটিভ, আর এই যে মিড স্পান পজিটিভ মোমেন্টের ভ্যালু কত, ভ্যালু কত। এবং এটাও কিন্তু তোমার আমাদের যে ক্লাসে আমরা আগেই দেখাই দিছিলাম যে তিনটা মোমেন্ট যদি আসে তাহলে তিনটা মোমেন্ট কিভাবে আমরা ভাগ করব। তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে এই কলাম হচ্ছে ইন্টেরিয়র, এই কলাম হচ্ছে আবার ইন্টেরিয়র। কেন তাদের দুই পাশে কিন্তু এক্সটেরিয়র কলাম বসে আছে। আমার সাপোর্টেও কিন্তু আমরা একটু আগে দেখলাম আমার দুই কলাম কিন্তু ইন্টেরিয়র। এর অর্থ যে ইন্টেরিয়র নেগেটিভ, এই যে এই ইন্টেরিয়র নেগেটিভ আমারও আছে, এই এই ইন্টেরিয়র নেগেটিভ আমারও আছে। আর মিড স্পানে এখানে যে মোমেন্ট হবে সেটা হচ্ছে মিড স্পান পজিটিভ। খেয়াল করে দেখো টোটাল মোমেন্ট যেটা আমরা বের করেছি সে তিন ভাগ হবে। এক ভাগ ইন্টেরিয়র নেগেটিভ, আরেক ভাগ ইন্টেরিয়র নেগেটিভ, আরেক ভাগ মিড স্পান পজিটিভ। আমারটা যদি এরকম হইতো তাহলে এটা হয়তো এক্সটেরিয়র নেগেটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, মিড স্পান পজিটিভ, এভাবে। এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে পার্সেন্টেজ গুলো যদি আমার এক্সটেরিয়র হয় তাহলে এক্সটেরিয়র নেগেটিভ কত পার্সেন্ট, ওই স্পানের ইন্টেরিয়র নেগেটিভ কত, মিড স্পান পজিটিভ কত। আবার যদি ইন্টেরিয়র প্যানেল হয় তাহলে ইন্টেরিয়র নেগেটিভ দুইটাই কত, মিড স্পান পজিটিভ কত। এটা মুখস্থ রাখতে হবে। তো আমরা আমাদের যদি মিলাই আমাদের কিন্তু এই কন্ডিশন, সুতরাং আমরা দুই ইন্টেরিয়র নেগেটিভে 65 দিব এবং মিড স্পানে 35। আমাদের এই টার্গেট আমরা ভাগ করতেছি। দেখো তাহলে এখানে একটা জিনিস, একটা পয়েন্ট মনে রাখতে হবে যে কলাম যেটা আমরা যে মোমেন্ট একটু আগে আমরা বের করেছিলাম, যে মোমেন্ট হচ্ছে ডব্লিউ লোড এল টু এল এন স্কোয়ার ডিভাইড বাই 8, এটা কিন্তু 100%। আমরা ক্লাসে বুঝিয়েছি যে 100% একটা জেলায় মনে করো 1000 বস্তা চাল গেল, এখন বলা হলো যে ভাগ করে দাও। তো 1000 বস্তাকে আমার 3 ভাগ করতে হবে এবং এই 3 ভাগ জনগণের নাম্বারের উপরে, রিকোয়ারমেন্টের উপরে হবে তার অনুপাত। তেমনি এখানে আমাদের তিন উপজেলার জনগণ দেখা গেল 2 জেলায় 65% পাঠালে হবে, কিন্তু একটা উপজেলায় কম পাঠালে হবে 35%। এর অর্থ এই 3 উপজেলার চালের বস্তা কাউন্ট করে কিন্তু 1000 বস্তা হওয়া উচিত, 100% হওয়া উচিত। নরমালি আমরা বাস্তবে দেখি যে উল্টা হবে, 1000 বস্তা আসছে 3 উপজেলায় গেছে, সব কাউন্ট করেও 700 বস্তা হয় না। এখানে আবার অঙ্কে কিন্তু তার উল্টা, 1000 বস্তা গেছে কাউন্ট করে দেখা যাচ্ছে যে 1000 বস্তার বেশি মানে ডেলিভার হয়েছে তোমার উপজেলাগুলোতে।
65 and 35 এটা অ্যালজেব্রিক সাম হবে। প্লাস অ্যান্ড মাইনাস কিন্তু তোমার মোমেন্টের ডিরেকশনের সাইন। যে মাইনাস হচ্ছে হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ আর প্লাস হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্টের ডিরেকশন। তো এই ৩ টাকে যোগ করলে ১০০% এর উপর বেশি দেখাচ্ছে। তাহলে অতিরিক্ত চাউলগুলি কোত্থেকে আসলো? যখন জেলা থেকে উপজেলায় ত্রাণের ট্রাক পৌঁছলো, ততক্ষণে দেখে যে লোকাল যিনি চেয়ারম্যান আছেন বা যারা দাতা দানবীর, তারা অলরেডি চাল চালের বস্তা বিলি করতেছেন। তার মানে জেলা থেকে যে ৩ ভাগ হয়ে আসলো, তার থেকেও এখন বেশি হয়ে যাচ্ছে যোগফল। কারণ আগেই ওই এলাকার চেয়ারম্যান বা ওই এলাকার যারা স্বেচ্ছা সেবক দল, ওরা আগেই তোমার চালের বস্তা বিলি করতেছে ওই দুর্গত এলাকায়। এর অর্থ এখন যদি জনগণ যদি হিসাব করে যে কত বস্তা চাল আসছে, তারা দেখবে যে ৩ জেলাতে যোগ করলে ১০০ বস্তারও ১,০০০ বস্তার বেশি হয়ে যাইতেছে ওই ক্ষেত্রে। এখানেও তাই আমরা দেখতে পাইতেছি যে কেউ না কেউ তো কন্ট্রিবিউশন করছে। কারণ 35% 65% এই ২ টা যোগ করলেই কিন্তু ১০০% হওয়ার কথা। তার মানে অতিরিক্ত একটা 65% যোগ হচ্ছে মোমেন্টে। এটা কারা দিচ্ছে? এটা দিচ্ছে আসলে কলাম। আসলে এটা আর এটা মিলেই হওয়ার কথা ছিল 65। ২ টা মিলে 65 অ্যান্ড দেন 35 100%। তার মানে অতিরিক্ত কন্ট্রিবিউশন আসতেছে। তোমরা দেখতে পাইতেছে যে স্ল্যাব কলামের সাথে এখানে জয়েন্ট হইছে। আর আমরা মোমেন্ট যে বলতেছি, এটা কিন্তু স্ল্যাবের, নট কলামের। কিন্তু স্ল্যাবের অংশ কলামের সাথে যে অংশটুকু আছে, যেখানে এই মোমেন্টটা সৃষ্টি হয়েছে, সেখানে স্ল্যাব কিন্তু মোটামুটি কিছুটা হলেও স্টিফার হয়ে গেছে কলামের কারণে। কিন্তু তোমার মাঝে কিন্তু স্ল্যাব উইকার। মাঝে স্ল্যাব উইকার, কিন্তু কলামের কাছের অংশ কিছুটা স্টিফার, কারণ কলাম থাকার কারণে। তো স্বাভাবিকভাবে যত স্টিফার হবে, সে তত বেশি মোমেন্ট ক্যারি করতে পারবে, রেজিস্ট করতে পারবে। তো এর অর্থ এখানে যে অতিরিক্ত 65% চলে আসতেছে, এটা হচ্ছে টোটালি কন্ট্রিবিউশন ফ্রম কলাম। তো যাই হোক, আমরা দেখালাম, তোমরা এটা মনে রাখবে। এখন আমরা এই অনুযায়ী যদি আমাদেরটাকে ভাগ করে দেই, তাহলে হয়ে যাবে আমাদের মোমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ২ টা নেগেটিভ ইন্টেরিয়র আছে। সেজন্য আমরা বোথ শব্দ লিখে দিয়ে ২ টাকে এখানে ৩ টা মোমেন্ট, এটা হলো ২ টা 65% টোটাল মোমেন্টের। আর মিড স্প্যান আমরা আগে বলেছি মিডল স্ট্রিপ আর মিড স্পান কিন্তু কনফিউজড হলে চলবে না। পজিটিভ মোমেন্ট যাচ্ছে মিড স্পানে, সেটা হচ্ছে 58.60। মোমেন্ট ভাগ হয়ে গেল। উপজেলায় ৩ উপজেলায় ত্রাণের বস্তা পৌঁছে গেল। ৩ উপজেলায় ত্রাণের বস্তা পৌঁছে গেল। এখন উপজেলা থেকে আবার ভাগ হবে। একটা উপজেলায় তার একটা গ্রাম না। একটা উপজেলায় তো অনেক কিছু থাকে। তো ওইখানে ভাগ করতে হবে। তাই এখানে আমরা কেন ভাগ করব? আবার একে ভাগ করব কেন তাহলে? তোমরা যদি এদিকে ভালো করে তাকাও, আমরা এখানে ভাগ করছি 65% একে দিচ্ছি, 35% আমরা এখানে নিয়ে আসছি, আর বাকি আবার 65% এখানে আনছি। এই যে ৩ টা মোমেন্ট, আমরা যদি বলি মোমেন্ট কিভাবে সৃষ্টি হয়? উত্তর একটাই। ফার্স্টে আসবে লোড। লোড যেদিক দিয়ে আসবে সেখানে সৃষ্টি হবে ডিফ্লেকশন। বাস্তবে কোনো ডিফ্লেকশন থাকবে না। ওই ডিফ্লেকশনকে কাউন্টার ব্যালেন্স করতে গেলে একটা জাস্ট তার অপোজিট মোমেন্ট সৃষ্টি করতে হবে। আর এই মোমেন্ট সৃষ্টিকারী হচ্ছে রেইনফোর্সিং বার উইথ কম্বিনেশন অফ কংক্রিট। তো এখানে আমরা যে ৩ টা মোমেন্ট দেখাচ্ছি, এই ৩ টা মোমেন্ট কোনখান থেকে লোড দিয়ে আসছে সেটা তোমরা পরিষ্কার বুঝতেই পারতেছো যে কোত্থেকে তারা আসতেছে। আমরা যেকোনো একটা পয়েন্টের দিকে যদি তাকাই, তুমি দেখো আমরা বলেছিলাম যে এখান থেকে ১০ ফিট এই প্যানেল থেকে আসছে এইদিকে। আর নিচের প্যানেলও যেহেতু ২০ ফিট, তার অর্ধেক আসতেছিল ১০ ফিট। নাও আমরা তো এই প্যানেল ডিজাইন করতেছি না, সুতরাং এটার চিন্তা আপাতত বাদ দিতেছি। আমরা চিন্তা করি এখন এখানের দিকে। যদি এদিকের দিকে তাকাও, তাহলে তোমরা যদি দেখো যে ১০ ফিট যে অর্ধেক,
এর ভিতরে আবার কারা, কারা বসে আছে ভালো করে যদি তাকাও আমরা দেখাচ্ছি কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ কিভাবে আসতেছে। And আমরা কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপটা আঁকতেছি এর ভিতরেই। কলামকে কেন্দ্র করে এই যে ৪ ফিট, এটা হলো হাফ কলাম স্ট্রিপ। কিন্তু লোডটা গেছে কিন্তু উপরেরটা দিয়েও যদি আমি বুঝাই এতটুকু, সেটা কিন্তু ১০ ফিট। তার মানে এতটুকু হবে ৬ ফিট। আবার যদি নিচের দিকে চিন্তা করো, যেই লোডটা এদিকে গেছে, এটা কিন্তু ১০ ফিট। এখানেও কিন্তু হাফ কলাম স্ট্রিপ আছে ৪ ফিট। আর মিডল স্ট্রিপ আছে ৬ ফিট। তাহলে এখন নিশ্চয়ই বুঝতেই পারতেছো, যেই লোডটা এসে এখানে মোমেন্টটা সৃষ্টি করছে, সেই লোডটা আসলে কোন পথ বেয়ে আসছে ভালো করে যদি দেখো, এই পথ বেয়ে আসতেছে। এই যে সে অতিক্রম করতেছে, দেখো হাফ মিডল স্ট্রিপ ৬ ফিট অ্যান্ড হাফ কলাম স্ট্রিপ ৪ ফিট। এই যে আসছে এখানে, এটা হলো ইন্টারনেগেটিভ মোমেন্ট সৃষ্টি হচ্ছে। আর মিডিসমান পজিটিভে যে মোমেন্ট 35% এখানে ছিল, সে কোন লোড কোন পথ থেকে আসতেছে, 50 এখান থেকে দেখো আসতেছে। সে যখন আসতেছে হাফ মিডল স্ট্রিপ ৬ ফিট দেন হাফ কলাম স্ট্রিপ ৪ ফিট অতিক্রান্ত করে এই জায়গায় লোডটা আসছিল। একইভাবে এখানেও তাই প্রযোজ্য। এর অর্থ এর ভাগীদার কারা? এখানের মোমেন্টের ভাগীদার এরা এবং এরা। এর অর্থ কলাম স্ট্রিপ অ্যান্ড মিডল স্ট্রিপ একইভাবে প্রযোজ্য হয়ে যাচ্ছে অপরটাও। তো তাহলে তোমরা দেখলা যে কেন আমরা ভাগ করতেছি কলাম স্ট্রিপ এন্ড মিডল স্ট্রিপ। সেম জিনিস কিন্তু নিচে অবস্থান করবে। এখন আমরা তো অর্ধেক দেখাইছি আসলে। আমরা তো আসলে মাঝের জোড়া কলাম নিতেছি। তো মাঝের জোড়া কলামের রিয়েলি আমরা একটু আগে আঁকলাম, এই যে হাফ, এটা হলো ১০ ফিট। নিচেরটাও যদি ২০ হওয়ার কারণে এটাও কিন্তু ১০ ফিট। তো সেক্ষেত্রে আমরা এর হাফ কলাম স্ট্রিপ এটা ৪ ফিট, হাফ কলাম স্ট্রিপ এটাও কিন্তু ৪ ফিট। আর এটা হচ্ছে ৬ ফিট, এটা হচ্ছে ৬ ফিট। তাহলে এই যে ইন্টারনেগেটিভ মোমেন্ট আমরা ভাগ করতেছি কি কলাম স্ট্রিপ, এই তো কলাম স্ট্রিপ বলতে এই যে মিডল স্ট্রিপ দিস প্লাস দিস। একইভাবে এই মোমেন্টটা আমরা ভাগ করতেছি কলাম স্ট্রিপ, এবং এই মোমেন্টটা এদিকেও যাবে হাফ মিডল স্ট্রিপ, হাফ মিডল স্ট্রিপ মানে ফুল মিডল স্ট্রিপ। তাহলে মানে আমরা প্রতিটা মোমেন্টকে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ করে এই জন্য ভাগ করতেছি। এখন কতটুকু যাবে সেটাও কিন্তু আমরা দেখাইছি যে কিভাবে যাবে সেটা। তো এই টেবিলটা তোমার দেয়া থাকবে, এবং এই টেবিলের ব্যাখ্যা আমরা ক্লাসে দিয়ে দিছি যে তোমার ইন্টেরোনেগেটিভ যদি হয়, একটা সাপোর্টে ইন্টেরোনেগেটিভ আরেকটা সাপোর্টে এক্সটেরোনেগেটিভ, অথবা দুই সাপোর্টে ইন্টেরোনেগেটিভ, তাহলে ইন্টেরোনেগেটিভ যে মোমেন্ট আমরা পাইছি তার কত পার্সেন্টেজ কলাম স্ট্রিপে যাবে সেটা আমরা কিন্তু এই যে এখান থেকে পাবো। আর বাকিটুকু চলে যাবে মিডল স্ট্রিপ। যেমন আমরা বলছি যে দিস রেশিও 0.5 ১ ২, এবং এই পয়েন্ট বরাবর আমার 75%, 75%, 75% এ হচ্ছে কলাম স্ট্রিপে গেলে ডেফিনিটলি বাকিটুকু যাবে মিডল স্ট্রিপে। মনে করো মিড স্পান পজিটিভে আমার 35% মোমেন্ট বের করছি, ওর কতটুকু কলাম স্ট্রিপে যাবে, কতটুকু মিডল স্ট্রিপে যাবে সেটা আমরা এখান থেকে পজিটিভ মিড স্পান রেশিও হবে এটা, এবং এই বরাবর গেলে দেখা যাচ্ছে যে কলাম স্ট্রিপে 60% চলে যাচ্ছে, মানে 40% যাবে মিডল স্ট্রিপে। এবং আমরা এই যে L2/L1 বলতেছি, এই L1 যেটা, এই L1 কিন্তু যেই ডিরেকশনে আমরা ক্যালকুলেশন করব তার লেন্থ, আমরা যদি শর্ট ডিরেকশনে করি তাহলে এখানে আমার 16 ফিট, অপোজিটটা হয়ে যাবে কি L2 মানে 20 ফিট। যাই হোক, আমরা যেটা বললাম যে L1 L2 এর মধ্যে আবার একটা সমস্যা বাঁধতে পারে। কিরকম? যে L1 টা কি? L1 টা হচ্ছে যে যেই ডিরেকশনে আমরা মোমেন্ট বের করতেছি সেটার মান, আর অপোজিটটা হয়ে যাবে L2। এটা খেয়াল রাখতে হবে। আবার এই L2 কিন্তু আমরা একটু আগে W L2 ln স্কয়ার করেছিলাম বাই 8। এই L2 আর এই L2 কিন্তু এক।
না। মানে কনফিউশন অ্যারাইজ করতে পারে যদি প্রপার মানে দৃষ্টি না দেওয়া হয়। এতে করে উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমরা আমাদের মোমেন্ট ভাগ স্যার আবার করতেছি। একবার বলেন। L1 আর L2 টা। এখানে যে L1 L2 আছে, আমরা যখনই কত পার্সেন্টেজ কলাম স্ট্রিপ বা মিডল স্ট্রিপে যাবে তা বের করতে যাই, সেক্ষেত্রে L1 হবে যে ডিরেকশন বরাবর আমরা কাজ করতেছি, যেমন আমরা এখন শর্ট ডিরেকশন বরাবর কাজ করতেছি, তাহলে L1 হবে 16 ফিট। অপোজিট যেটা আছে ওই প্যানেলের লং ডিরেকশনের 20 ফিট, সেটা হবে L2। কেউ যদি লং ডিরেকশন বরাবর কাজ করে তাহলে L1 হবে 20 ফিট, L2 হবে 16 ফিট। এটা হলো একটা। আর এখানকার L2 আর আমরা যখন মোমেন্ট বের করছি L2 কিন্তু এক না। নাও এইভাবে আমরা এটা যদি আমরা আগে ক্লাসে দেখায় ফেলছি অলরেডি, এই যে আমরা ইন্টারনেগেটিভে কলাম স্ট্রিপে 75%, বাকি যে 25% যাচ্ছে তাহলে মিডল স্ট্রিপে, এবং L1 L2 এই যে রেশিওটা আমার যাই হোক না কেন, যেই মানই আসুক না কেন, আমার কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটা নিয়ে আর কোনো টেনশন নাই। একইভাবে যখন কারো যদি নেগেটিভ এক্সটেরিয়র থাকে, তখন সে এই অংশটুকু ইউজ করবে আর এই অংশটুকু ইউজ করবে। তারপর বিটা টি, এগুলো আমরা ক্লাসে ডিসকাস করেছি যে হোয়াট ইজ বিটা টি, সেই অনুযায়ী সে পার্সেন্টেজ বেছে কি নিবে। আর যদি পেরিফেরিতে বিম থাকে, অনেক ফ্ল্যাট প্লেটে কিন্তু কি পরিধিতে বিম থাকে, আমরা আগে দেখাইছি, তখন বিটা টি হয়ে যাবে এই অংশে চলে আসবে। এর অর্থ যখনই আমি এক্সটেরিয়র নেগেটিভ বের করতে যাব, তখন আমার দুইটা ভাগ হয়েছে সারি, এখানে উপরে বিটাটি হচ্ছে এক্সটেরিয়র বিম থাকলে তার স্টিফনেস রেশিও। আমার যদি কোনো এক্সটেরিয়র বিম না থাকে তাহলে বিটাটি 0, তখন আমরা 100% চলে যাবে কলাম স্ট্রিপে, মিডল স্ট্রিপে 0। আবার যদি এক্সটেরিয়র বিম থাকে, মানে পরিধিতে পেরিফেরাল বিম, তাহলে বিটাটির একটা মান হবে। সেই ক্ষেত্রে কলাম স্ট্রিপে 75% যাবে, 25% যাবে মিডল স্ট্রিপে। তা ঠিক আমাদের কিন্তু এক্সটেরিয়র নেগেটিভ নাই, আছে ইন্টারোনেগেটিভ দুইটা আর মিড স্পান পজিটিভ। তো সেই হিসাবে আমরা আমাদেরটা ভাগ করছি। এটা তো আগেই ভাগ করা ছিল, এই যে দুইটা ইন্টারোনেগেটিভ, এখানে দুইটা ইন্টারোনেগেটিভ আছে, একটা মিড স্পান পজিটিভ আছে। মনে রাখতে হবে, বারবার আমরা বলতেছি মিড স্পান আর মিডল স্ট্রিপ এক না, এটা খেয়াল রাখতে হবে সবসময়। প্রতিটাতেই কিন্তু মিড স্পান আছে, যেমন মিডল স্ট্রিপ বলো কি কলাম স্ট্রিপই বলো, প্রত্যেকটাই কিন্তু স্ল্যাবের মাঝ দিয়ে গেছে। যেমন আমরা এখানে আবার যদি বলি যে মিড স্পানটা কতটুকু, আমরা যদি কলাম স্ট্রিপের মিড স্পানটা দেখাইতে চাই, খেয়াল করে দেখো, আমি যদি হাফ কলাম স্ট্রিপ আঁকি, এই যে হাফ কলাম দিয়ে আমি যদি বুঝাই, ঠিক কলামের কাছের যে অংশটুকু, এতটুকু হচ্ছে কলাম স্ট্রিপ, এই মাঝের অংশ হচ্ছে মানে মানে সরি, এতটুকু হচ্ছে তোমার কলামে, পুরা কলাম স্ট্রিপের এতটুকু হচ্ছে তোমার কি সাপোর্ট, এটা হচ্ছে মিড স্পান পজিটিভ, এটা হচ্ছে সাপোর্টের নেগেটিভ। আবার যদি আমরা আমরা যদি এটা হলো মিডল স্ট্রিপ, ঠিক এই অংশটুকু আসতেছে কোত্থেকে আসতেছে, কলাম থেকে আসতেছে, কিন্তু এখান থেকে আসছে, তার মানে এটা হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ, ইন্টার নেগেটিভ সাপোর্ট, এই অংশটুকু মিড স্পান পজিটিভ। এর অর্থ মিড স্পান কলাম স্ট্রিপেও আসতেছে, মিডল স্ট্রিপেও আসতেছে। ইন্টার নেগেটিভ মোমেন্ট এট সাপোর্ট কলাম স্ট্রিপেও আসতেছে, মিডল স্ট্রিপেও আসতেছে। এগুলো পয়েন্ট, এই শব্দগুলো ক্লিয়ার রাখতে হবে। তো সেই হিসাবে আমরা আমাদের ইন্টার নেগেটিভ কলাম স্ট্রিপ, এটাও ইন্টার নেগেটিভ কলাম স্ট্রিপ, এটা হচ্ছে মিড স্পান পজিটিভ মোমেন্ট, এটা কম্বাইন্ড মিড স্পান পজিটিভ। তখন সে ভাগ হচ্ছে মিড স্পান কলাম স্ট্রিপ, মিড স্পান মিডল স্ট্রিপ, ইন্টারোনেগেটিভ এট সাপোর্ট ভাগ হচ্ছে ইন্টারোনেগেটিভ এট সাপোর্ট কলাম স্ট্রিপে, ইন্টারোনেগেটিভ মোমেন্ট এট সাপোর্ট মিডল স্ট্রিপে। এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে। তো আমরা দেখাচ্ছি এখন
ভাগগুলো, এবং ওই ভাগগুলোর জন্য টেবিলটা দেয়া থাকবে, ওই টেবিলটা ইউজ করে করা যাবে। তাহলে এখানে আমার আছে কম্বাইন নেগেটিভ মোমেন্ট এট বোথ সাপোর্ট 108.97, এটা ভাগ হবে ইন্টারনেগেটিভ কলাম স্ট্রিপ অ্যান্ড মিডল স্ট্রিপে। আর টোটাল যে মিড স্পান, এটা কলাম স্ট্রিপের মিড স্পানেও যাবে, মিডল স্ট্রিপেরও মিড স্পানে যাবে, এবং সেটাই হবে, সবই হবে ওই যেই আমরা একটু আগে টেবিলটা দেখালাম সেই অনুযায়ী, এবং সেটা আমরা ইমিডিয়েট নিচে করছি। খেয়াল করে দেখো, ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ তার আসছে থেকে সাপোর্ট থেকে। আবার দেখো পজিটিভ মোমেন্ট কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ কোত্থেকে আসছে? কম্বাইন মিড স্পান থেকে। এর অর্থ মিড স্পান শব্দটা কলাম স্ট্রিপে আছে, মিড স্পান শব্দটা মিডল স্ট্রিপে আছে। এই কনফিউশনটা এখানে দূর করে ফেলতে হবে, এবং পার্সেন্টেজ গুলি তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভ ইন্টেরিয়র 75% বলছিলাম, এতটুক যাচ্ছে তোমার কলাম স্ট্রিপের সাপোর্টে, আর বাকি 25% যাচ্ছে মিডল স্ট্রিপে। তদ্রূপ ভাবে মিড স্পানের কলাম স্ট্রিপে যাচ্ছে 60%, এর বাকি 40% যাচ্ছে মিডল স্ট্রিপের মিড স্পানে। তো এগুলো একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে। একইভাবে আমরা লং ডিরেকশনটা দেখাইলাম না, সেম জিনিস আমরা যেভাবে বলছি তোমার লোড ট্রান্সফার, যেমন এখানে হালকা দেখাই দিতেছে আমি ডিজাইন করতেছি এটাকে, সুতরাং আমি লং ডিউরেশন দেখলে এই কলাম এবং এই কলাম জোড়াকে দেখতে পাবো, এই কলাম জোড়াকে। ওকে, সেই ক্ষেত্রে এর বাম দিকেও ডান দিকেও একটা প্যানেল আছে একই ডাইমেনশনের, এর বাম দিকেও একটা প্যানেল আছে একই ডাইমেনশনের। আমি যদি এই জোড়াকেও সিলেক্ট করি, তাহলে বাম দিকের প্যানেল থেকে অর্ধেক, ডান দিকের প্যানেল থেকে অর্ধেক, এবং এটা যেহেতু 16 ফিট করে 8 8, তার মানে L2 হয়ে যাবে অটোমেটিক্যালি 16 ফিট। একইভাবে আমি যদি এই এই জোড়াকেও সিলেক্ট করি, এখান থেকে অর্ধেক 8, বাম পাশের প্যানেল থেকে 8, এটাও কিন্তু 16 ফিট। তার মানে আমি এইটাও নিলো যা, এটা নিলো তা, যে কোনো এক জোড়া নিলেই হবে। আমি যদি মাঝেরটাই নেই, সঙ্গে সঙ্গে আমি ওর ফেস টু ফেস বের করতেছি। ইউ ক্যান সি 20 ফিট, সেন্টার সেন্টার 12 ইঞ্চি হওয়ার কারণে 1 ফিট 19। এখানে Ln এত, L2 হচ্ছে 8 8, এই যে L2 হচ্ছে এতটুকু 8 8 16, ফর্মুলায় বসালে হয়ে যাবে। এখন আসো, আমি এই মোমেন্টও পেয়ে যাব, এই মোমেন্টও পেয়ে যাব, মিড স্প্যানেরটাও পেয়ে যাব, এবং আগের মতন করে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ, মোমেন্ট গুলি ভাগ হয়ে থাকবে, কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ, সেম পার্সেন্টেজ সেম ভাবে। কিন্তু এখানে এই কলামটা কি কলাম সেটা জানতে হবে। এবং আমরা আগে বলেছি তোমাদের মধ্যে যে কনফিউশনটা অ্যারাইজ করে লং ডিউরেকশন, শর্ট ডিউরেকশন, ইন্টেরিয়র এক্সটেরিয়র এই শব্দগুলোতে। এবং আমরা বলছি এখন তুমি যদি লং ডিউরেকশনে কনফিউশন অ্যারাইজ করে, তাহলে দেখবে যে কোন দিকে হাঁটলে তোমাকে লং ডিস্টেন্স ক্রস করতে হয়, ওইটা লং ডিউরেকশন। সহজ মনে রাখার উপায়, আর কোনো প্যাচ লাগবে না। না আসো, ইন্টেরিয়র এক্সটেরিয়র আইডেন্টিফিকেশনের জন্য অনেক সমস্যা হয়। তুমি যেই ডিরেকশনের দিকে তাকাবা, এটা তো লং ডিরেকশনের দিকে তাকাইছো, তারপরে উপরের কলামের দিকে দেখো, উপরের কলামের দিকে যদি এর কলামের যদি জানতে চাও, তাহলে এর কিন্তু উপরে আছে কিনা দেখতে হবে, ডানে বামে না কিন্তু। এর কিন্তু বামে একজন এই যে একটা বসে আছে, ডানেও কিন্তু এখানে আরেকটা বসে আছে, সেই হিসাবে কিন্তু ইন্টেরিয়র। তুমি যদি উল্টা ভাবে তাকাও, আমরা লং ডিরেকশনে তাকাইতেছি, লং ডিরেকশনে তাকালে এর উপরে আছে কিনা দেখতে হবে, ডানে বামে না, কারণ এটা ভার্টিক্যাল, আমরা নিয়েছি তো ভার্টিক্যাল, আমাদের ডিরেকশন কিন্তু ভার্টিক্যাল। সুতরাং ভার্টিক্যালি কে আছে সেটা দেখতে হবে, হরিজন্টালি আশেপাশে কে আছে দেখলে লাভ নাই। তো তোমাদের যে কনফিউশনটা অ্যারাইজ করতেছে, তোমরা বলবো যে স্যার এই কলামটা তো আমার ইন্টেরিয়র, দেখেন স্যার এই যে একটা কলাম আছে, পরে একটা আরেকটা কলাম তো এই প্যানেলে দাঁড়ায় আছে। এটা তো শর্ট ডিরেকশনের কথা চিন্তা করলে হবে। লং ডিরেকশন এটা হবে এক্সটেরিয়র, তার মানে এটা হবে এক্সটেরিয়র নেগেটিভ। না আসে এ, এর উপরে আছে, তো এর উপরে আছে এ, নিচে আছে, সুতরাং একটা ইন্টারো নেগেটিভ। ভার্টিক্যালি তাকালে এটা ইন্টারো নেগেটিভ, তার মানে এটা ইন্টারো নেগেটিভের পার্সেন্টেজ আসবে কলামে, এটা হবে এক্সট্রা নেগেটিভের পার্সেন্টেজ আসবে, এটা মিড স্পানের আসবে। আসার পর এরপরে তোমাকে ভাগ করতে হবে। তাহলে লং লং ডিউরেকশনটা মোমেন্ট ভাগ বা কিভাবে করতে হয় সেম জিনিস, এবং এটা তোমরা নিজেরা দেখে নিবে, তখন মোমেন্ট সব বেরিয়ে গেল। এখানে আমরা অনেক কথাবার্তা লিখছি, তোমরা শুধু তোমাদের মতন করে লিখবা। দেখতে পাইতেছো এখানে ফার্স্টে আমরা 3টা মোমেন্ট বের করছি, যে এক্সটেরিয়র নেগেটিভ,
মিড স্পান পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, 3টা সাপোর্ট। এর প্রতিটা আবার 2 ভাগ হবে, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ করে ভাগ হতে থাকবে। এবং ওই লাস্ট টেবিলটা যেটা দেখাচ্ছি সেটা, এবং সেই অনুযায়ী একে কিন্তু ভাগ করা হয়েছে, ইউ ক্যান সি কলাম স্ট্রিপে 100%, মিডল স্ট্রিপে 0%, তদ্রূপ ভাবে একেও, তারপরে একেও। তার মানে তিনটা, এই 3টা থেকে আসবে 6টা লং ডিরেকশনে। উপরেও আমরা শর্ট ডিরেকশন কিন্তু এরকম 3টা বের করছি, ওখানেও আসবে 6টা, 6 6 12টা মুভমেন্ট। তার মধ্যে 3টা যাবে কলাম স্ট্রিপে, 3টা যাবে কি মিডল স্ট্রিপে। এই যে 6টা 6 করে 12টা মোমেন্ট, এই 12টা মোমেন্টের মধ্যে সবচেয়ে যে বড় মোমেন্ট যেখানে কাজ করতেছে সেখানেই হবে সবচেয়ে বেশি ডিফ্লেকশন। আর ডিফ্লেকশন যদি আটকাতে চাও তাহলে থিকনেস বাড়াইতে হবে। তোমরা জানো যে পাতলা একটা কাগজ তাড়াতাড়ি ডিফ্লেক্ট করলেও মোটা কাগজ কিন্তু এত সহজে ডিফ্লেক্ট করে না। তো আমরা যে ডিচেক করব তাহলে সবচেয়ে বড় মোমেন্টটা খুঁজে বেড়াবো। তোমরা জানো যে ফ্ল্যাট প্লেটে লং ডিরেকশনে লোড বেশি ট্রান্সফার হয়, সুতরাং শর্ট ডিরেকশনে মোমেন্ট কম থাকবে, ওইখানে 6টা মোমেন্ট খুঁজে লাভ নাই। ডিরেক্টলি তুমি চলে আসবা লং ডিরেকশনে সবচেয়ে বড় মোমেন্ট খোঁজার জন্য। এই দেখো 6 ভাগ দেখতে পাইতেছো, প্রতি ভাগ 2 ভাগ হয়েছে। এক্সটেরিয়র নেগেটিভ 2 ভাগ, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, ইউ ক্যান সি এটা তো নাই। বা পজিটিভ মিড স্পান থেকে যে মোমেন্ট আসছে সেটা কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, ইউ ক্যান সি এত। আর ইন্টার নেগেটিভ যেটা সেটা 2 ভাগ হচ্ছে, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ। এবং তোমরা দেখতে পাচ্ছ 6টার ভিতরে এই সবচেয়ে বড় মোমেন্ট, এবং এটা কোথায় আসতেছে ইন্টেরিয়র সাপোর্টে, কোন কোন স্ট্রিপ, কলাম স্ট্রিপের। তার মানে এই জায়গায় সবচেয়ে বেশি ডিফ্লেকশন। তার মানে ওই জায়গার থিকনেসকে আমার ভেরিফাই করতে হবে যে ঠিক আছে কিনা। আমরা সবচেয়ে বড় মোমেন্টটা নিব। তোমরা 3 on 5-এ যখন ডি চেক করতাম, মনে আছে যে আমরা মোমেন্ট দিয়ে ডি চেক করতাম, এম ইকুয়াল টু 5 ফর্মুলা ইউজ করে। এখানে আমরা সেই ডি চেকটা করতেছে। সবচেয়ে বড় মোমেন্টটা আমরা আমরা আইডেন্টিফাই করছি একটু আগে যেভাবে দেখাইলাম, নেগেটিভ ইন্টেরিয়র সাপোর্ট, এবং কোন স্ট্রিপ, কলাম স্ট্রিপ, কোন ডিরেকশন, লং ডিরেকশন, 3টা পয়েন্ট। নেগেটিভ ইন্টেরিয়র সাপোর্টের নেগেটিভ ইন্টেরিয়র, তার মানে এই মোমেন্ট আসতেছে নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ কারণ এটা কলাম থেকে আসতেছে, কোন কলাম, ইন্টেরিয়র কলাম থেকে আসতেছে, ইন্টেরিয়র কলাম থেকে আসতেছে। এবং কোন ডিরেকশন থেকে আসতেছে, কোন ডিরেকশনের, লং, কোন স্ট্রিপের, কলাম। এই ক্ষেত্রে আমরা বড় মোমেন্টটা লিখলাম, যেই স্ট্রিপ, যেই ডিরেকশনের, যেই স্ট্রিপ, কলাম স্ট্রিপ, তার মান আমরা জানি 8 ফিট মানে 96 ইঞ্চি। রো ইকুয়াল টু রো ম্যাক্স করো, তোমরা জানো যে রবির ফর্মুলা হচ্ছে এত, এফ আই হবে 60,000, এফ সি প্রাইম 4,000, এবং বিটা 1 হচ্ছে, এফ সি প্রাইম যদি 4,000 পর্যন্ত থাকে তাহলে বিটা 1 হচ্ছে 0.85। এটা তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই। সবকিছু করলে 4 ডিজিটের রো ম্যাক্স পাবা। এম ইকুয়াল টু 5 mn লিখবা। এমইও হচ্ছে এত কি ফিট, কিন্তু তোমরা জানো যে মোমেন্ট সব সময় কি ইঞ্চিতে বসাতে হয়, এই জন্য আমরা 12 দিয়ে গুণ করছি। আর ফাই হচ্ছে 0.9, mn হচ্ছে রো রো বিডি স্কোয়ার এফ ওয়াই। ওকে, রো বি ডি স্কোয়ার এফ ওয়াই, এটা হলো 60 কেএসআই, ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ সি প্রাইম। সবকিছু করলে তোমার ডি লাগতেছে 3.88। আমরা কিন্তু লং ডিউরেশন এফেক্টিভ ডেপথ স্টেপ 1-এ দেখাইছি 7 ইঞ্চি দিছি মিনিমাম, তার মানে ওকে আছে। তাহলে ডি ওকে হয়ে যাওয়ার পর বাকি কাজ হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট বের করা। যখনই আমরা রেইনফোর্সমেন্ট বের করব, আমরা আমরা যদি একটা টেবিল দাঁড় করাই দিছি, এখানে ফাইনাল টেবিল, বাকি ক্যালকুলেশন গ্রাফে করা হয়েছে। এটা টেবিল দেখতে পাইতেছো তোমরা। ওকে, এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এখানে সবই আছে। আমরা একটা ডিরেকশনের বুঝাই দিলে বাকি ডিরেকশন অটোমেটিক সেম হয়ে যাবে। লং শর্ট যে কোনো একটা দেখাতে পারি। মোমেন্ট বের, আমরা একটা উদাহরণ দিচ্ছি লং এর। লোকেশন দেখো, লং এর প্রত্যেকটাই কিন্তু আমরা দেখাইছি 2টে স্ট্রিপ, আইদার কলাম অর মিডল। ওকে, আমরা লিখলাম কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, এবং প্রতিটা স্ট্রিপের আবার 3 ভাগ, মিড স্পান, আর যদি এক্সটেরিয়র থাকলে এক্সটেরিয়র নেগেটিভ,
আর যদি না থাকে তাহলে দুইটা ইন্টারোনেগেটিভ। এখানে আমার যে লং ডিরেকশনের কলাম স্ট্রিপে আমাদের ছিল একটা এক্সট্রানেগেটিভ, মিড স্পান, ইন্টারোনেগেটিভ। এরপর দেখো মিডল স্ট্রিপ। আমরা বারবার বলতেছি মিডল স্ট্রিপ আর মিড স্পান শব্দ কিন্তু এক না। প্রতিটা স্ট্রিপেই তিনটা মিড স্পান থাকবে। নাও মিডল স্ট্রিপেরও এক্সট্রানেগেটিভ, মিড স্পান পজিটিভ, ইন্টারোনেগেটিভ। এই যে মোমেন্ট কি ফিট, এটা কিন্তু আমরা বের করে দেখাইছি যে টোটাল ছয়টা এই ডিরেকশনে, সেটা জাস্ট ওখান থেকে তুলে এনে এখানে বসাবা। বি হচ্ছে সংশ্লিষ্ট যে কলাম স্ট্রিপ তিনটা, এই কলাম স্ট্রিপ তিনটা মোমেন্ট হলো কলাম স্ট্রিপের উইথ 96 ইঞ্চি এবং মিডল স্ট্রিপের উইথও আমার 96 ইঞ্চি, সেই তিনটা এখানে বসায় দিবা। এবং আমরা যেহেতু লং ডিরেকশনের করতেছি, লং ডিরেকশনের ডি যেটা আছে সেটা এখানে বসায় দিবা। তার মানে এই তিনটা ভ্যালু ডিরেক্টলি যা আমরা করছি সেখান থেকে তুলে আনবা। তারপর আসো মিনিমাম। তোমরা জানো যে স্ল্যাবের একটা মিনিমাম স্টিল আছে, টেম্পারেচার সিঙ্করেজ বার, এএসটি সমান রো এসটি বিএইচ। বি হচ্ছে তোমার যেই স্ট্রিপটা নিবা তার বি, এইচ হচ্ছে তো একটাই, এইচ তো লং শর্ট ডিরেকশন একটাই আমাদের 8 ইঞ্চি, সেটা 8 ইঞ্চি থাকবে। আর রো এসটি তোমরা সবাই জানো, রো এসটি হচ্ছে কি 60 গ্রেডের জন্য 0.0018। তো সেই অনুযায়ী এগুলি করা হয়েছে। তার মানে 0.0018 গুণন বি সংশ্লিষ্ট বি, এইচ 8। দেখতে পাচ্ছ এখানে যতবার বি কমন, এইচ তো কমন আছেই, সবগুলিতে মান দেখতে পাইতেছে সেম। নিচে যখন আমরা শর্ট ডিউরেশনে গেলাম, আমার কিন্তু শর্ট ডিউরেশনে কলাম স্ট্রিপ কিন্তু 8 ফিট, মানে 96 ইঞ্চি। এখানে 96 ইঞ্চি থাকার কারণে এইখানেও একই মান আছে। কিন্তু যখন আমরা মিডল স্ট্রিপে চলে আসছি, তার স্ট্রিপ উইথ ছিল 12 ফিট, মানে 144। খেয়াল করে দেখো চেঞ্জ আসছে, 0.0018। বি হচ্ছে 144, এইচ হচ্ছে 8, অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এবং আমার লং শর্ট ডিউরেকশনে ইফেক্টিভ ডেপথ 6.5, সেই মানটা বসানো হয়েছে। না সে তাহলে এই মানগুলো কেমনে আসলো সেটার আমরা একটা ডেমো আমরা দেখাচ্ছি, তাহলে বুঝে যাবা। আমরা যে কোনো একটা ডেমো দেখাবো এবং তার এই মান তো কিভাবে আসছে, প্রোভাইডেড যেটা এই দুইটার মধ্যে বড়টা। সুতরাং এটা কোনো করার কিছু নাই, জাস্ট এই দুইটার মধ্যে বড়টা নিবা, শেষ কাজ। ইমিডিয়েট পরে স্পেসিং কয়টা কত কি নম্বর বার, সেই নম্বর বার আমরা আগেই দেওয়া আছে, 4 নম্বর বার ইউজ করব। সেই ক্ষেত্রে কত ইঞ্চি দূরে দূরে আমরা বসাচ্ছি, মনে করো কলাম স্ট্রিপের এক্সটেরিয়র নেগেটিভে। ওকে, তো আমরা একটা ডেমো দেখাচ্ছি উপর থেকে। খেয়াল করে দেখো শর্ট ডিউরেকশন ইন্টেরিয়র নেগেটিভ কলাম স্ট্রিপ, তার মানে আমরা কোন টেবিলটা দেখাচ্ছি, শর্ট ডিউরেকশন, এটা ডেমো। শর্ট ডিউরেকশন ইন্টেরিয়র নেগেটিভ কলাম স্ট্রিপ, আমরা এই 2.91 এবং 16টা 6 ইঞ্চি দূরে দূরে এই পয়েন্টটা দেখাচ্ছি। ওকে, এই যে ইন্টারনেগেটিভ কলাম স্ট্রিপ মোমেন্টটা আমরা তুলে নিয়ে আসবো ওখান থেকে। ইফেক্টিভ ডেপথ 8, সরি টোটাল ডেপথ 8। এবং যেহেতু এটা কলাম স্ট্রিপ, তার উইথটা লিখবো 96 ইঞ্চি এবং যেই ডিরেকশন করতেছি তার ইফেক্টিভ ডেপথ 6.5। লিখার পর আমরা মিনিমাম স্টিল বের করতেছি, যেটা একটু গেলাম 0.0018 বিএইচ। আমরা 4 নম্বর বার আগেই দেওয়া আছে, যার এক একটার এরিয়া তো 0.11 বিএইচ। এই বি কিন্তু কলাম স্ট্রিপের বি 96, এইচ হচ্ছে 8 এত, তার মানে 1.3 হচ্ছে মিনিমাম স্টিল। নাও রো রিকোয়ার্ড এস সমান রো বিডির এই বিখ্যাত ফর্মুলা সবাই জানো তোমরা, এটা বলার কিছুই নেই। মান বসায় দাও, এফসি প্রাইম 4 KSI 60 KSI টু এমই হচ্ছে 81.73 কি ফিট, 12 দিয়ে গুণ করে কি ইঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে 0.85। এফ 5 হচ্ছে 0.9, এফসি প্রাইম 4 KSI। এই যে বি, এই যে একটা বি আছে, এটা হলো যে স্ট্রিপ নিতেছে তার উইথ, এই যে আমার কলাম স্ট্রিপের উইথ কিন্তু 96, সেটা বসাইছি। আর ডি যেটা যে ডিরেকশন তার ডি 6.5, বি বাইরে ডি 2.91, মিনিমাম 1.38, আমি 2.91। এটা একটু আগে আমরা বলছি যে দেখাবো যে 2.91 কেমনে বের করা হয়েছে। এবং এই দুইটার মধ্যে বড়টা হচ্ছে প্রোভাইডেড এস, যেটা পরের কলামে ছিল। এখন আমরা কত দূরে দূরে বসাবো সেটা বের করতেছে। এই ক্ষেত্রে যখন স্পেসিং এর প্রশ্ন চলে আসবে, তখনই তোমার এস ম্যাক্স এর একটা ব্যাপার স্যাপার আসবে। তো আমরা ফার্স্টে এস ম্যাক্স বের করতেছি, আমার 2s লাভ।
2s ল্যাবে SMAX এর ২ টা ফর্মুলা, টুয়াইস এইচ অথবা 18 ইঞ্চি। আর 1 ওয়ে হলে থ্রাইস এইচ অথবা 18। তো আমাদের যেহেতু 2 ওয়ে, সুতরাং SMAX সমান টুয়াইস এইচ অথবা 18 ইঞ্চি। তো আমরা সমান সমান টুয়াইস এইচ আর 18 হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে 16 ইঞ্চি, কনস্ট্যান্ট 18, এই দুইটার মধ্যে ছোট কোনটা? 16। তার মানে SMAX 16। না এখন আমরা কয়টা বার লাগবে বের করতেছি। আমার টোটাল এরিয়া হচ্ছে 2.91, যেহেতু আমরা 4 নম্বর বার দিছি তাহলে এক একটা এরিয়া 0.20, তাহলে লাগতেছে এতটা বার, রাউন্ড আপ করলে 16টা বার। ইভেন 15টা হলেও বেটার, কিন্তু 15টা আমরা কেন আমরা 16টা নিচ্ছি এটাও একটা ফ্যাক্টর, কারণ আমরা কলাম স্ট্রিপে কিন্তু হাফ হাফ বসাইতে হবে। এখন আমরা এক বাম পাশে হাফ, ওই পাশে হাফ, এই পাশে হাফ একসাথে যদি বসাই দিতাম তাহলে প্রশ্ন ছিল অন্য। যেহেতু আমরা হাফ হাফ বসাবো, 15টা যদি নেই তাহলে হাফ হাফ করলে 7.5 7.5 হয়। সেই হিসাবে এটাকে আমরা ডাইরেক্টলি রাউন্ড আপ করছি। বা বাস্তবে আমাকে কিন্তু তাই করতে হবে, যে এমন হবে না যে কলাম স্ট্রিপ আমার যেহেতু দুইটাই 4 ফিট 4 ফিট করে, সেখানে আমাকে এক জায়গায় আমি 7টা বসালাম আর আরেক জায়গায় 8টা বসালাম, টোটাল হলো 15টা, তাতে হবে না। দুটোকে ব্যালেন্স করতে হবে, তার মানে একটা বার বেশি বসাইতে হবে। সেই হিসাবে আমরা ডাইরেক্টলি 16 নাম্বার লিখে রাখছি। থিওরিটিক্যাল পারপাজে তোমরা ইচ্ছা করলে 15টা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা যদি 16টা লিখি সেই হিসাবে স্পেসিং চলে আসবে। স্পেসিং ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মুলা আমরা ইউজ করব টোটাল, মানে পার ফিটে যদি আমরা বের করতে চাই। আমরা যদি 1 ফিট স্ট্রিপ নিয়ে আমরা কাজ করেছি, তোমাদের মনে আছে, সেই ক্ষেত্রে স্পেসিং ফর্মুলা কিন্তু এরকম ছিল। নিচে ছিল এস, যেই বারটা নিবা 3 নম্বর কি 4 নম্বর, তার এরিয়া এ বি গুণন 12। এটা ছিল ওই স্লিপ যখন তুমি 1 ফিট স্ট্রিপের কাজ করবা, প্রতি ফিটে কয়টা বার লাগে, কত দূর, এটা। আর যদি তুমি মনে করো না আমার যতটুকু উইথ আছে ততটুকুর মধ্যে আমার কয়টা বার এট এ টাইমে আমি জানতে চাই, তখন তোমার স্পেসিং ফর্মুলা হয়ে যাবে এইটা। উপরে দেখতে পাচ্ছ যতটুকু উইথ জুড়ে বসাবা সেটা হচ্ছে বি উইথ জুড়ে আমরা বসাচ্ছি কলাম স্ট্রিপের টোটাল উইথ হাফ হাফ মিলে, সেটা হলো 96 ইঞ্চি, বসাইলাম 96। যতটা বার তার চেয়ে একটা কম, স্পেসিং ওকে, 6.4, 6 ইঞ্চি দূরে দূরে, এস ম্যাক্স 16, তার মানে ওকে। তার মানে কি ওকে। এই যে কথাটা আমরা কিন্তু ওই টেবিলে কিন্তু এভাবে জাস্ট এভাবে বসানো আছে, ওই উপরের আমরা যেটা তোমাদের দেখাইছে, তোমরা দেখতেই পাইছো 2.91 প্রোভাইডেড, 16 ইঞ্চি, 16টা 6 নম্বর দূরে দূরে। সেম ভাবে বাকিগুলো রাফ ক্যালকুলেশন করে করে এখানে বসানো হয়েছে। মনে করো তোমাকে অঙ্কে চাওয়া হলো যে হ্যাঁ বের করো তুমি লং ডিউরেকশনের কলাম স্ট্রিপের মিড স্পানের মোমেন্ট। এভাবে বলা হলো যে তুমি লং ডিউরেকশনের কলাম স্ট্রিপের মিড স্পানের মোমেন্ট বের করো। তাহলে তুমি কি করবা? মিড মিড স্পানের মোমেন্ট বের করবা, অথবা যদি স্টিল বের করতে হয় সেটার বি নিবা, সেটার ডি নিবা, এস বের করবা, মিনিমাম প্রোভাইডেড বের করবা, এটা বের করবা, অঙ্ক শেষ। এখন কেউ যে যদি একটা করে তো সেগুলি বাকিগুলিও করতে পারবে, তো একই প্রসেস তো সেম, জাস্ট মুখস্থ করলেই খালি হবে না। আর মুখস্থ 1000 অঙ্ক করার চেয়ে বুঝে একটা অঙ্ক করা বেস্ট, ওইটি। তো এই হলো ফুল ফ্যাক্টরটা আমরা যেভাবে স্টিলটা ক্যালকুলেশন করে দেখাইলাম তোমাকে, যে এর মধ্যে বাকিটুকু সেম প্রসিজারে যাবে। ইভেন এক্সটেরিয়র পরও আমরা আরেকটা যদিও তোমার লং ডিউরেশনও দেখানো হয়েছে, এখানে সবচেয়ে বড় মোমেন্টটা নিয়ে দেখানো হয়েছে, নেগেটিভ কলাম স্ট্রিপের এত বড় মোমেন্ট। প্রসিজিওর দেখো সেম। এখানে আমরা এখানেও লং ডিউরেশন আমার কলাম স্ট্রিপ কিন্তু 96, কিন্তু লং ডিউরেশন এফেক্টিভ ডেপথ চেঞ্জ হচ্ছে 7 ইঞ্চি। মিনিমাম খেয়াল করে দেখো, মিনিমামও আমরা বি যেহেতু 96 রয়ে গেছে, সুতরাং 1.38 আগের মতো নিয়ে আছে। এরপরে বাকি বের করে স্পেসিং বের করে ফেলছি, এবং স্পেসিং যা আসে তাই সেখানে আমরা বসাই দিচ্ছি এরকম। তো তোমরা এটা দেখবে। এই অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা একটা ডিরেকশনে যদি দেখাই দেই তাহলেও ক্লিয়ার হয়ে যাবে যে লং অর শর্ট। এবং রেঞ্জ বার দেখতে পাচ্ছ এই যে, এবং তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কলাম স্ট্রিপ এন্ড মিডল স্ট্রিপ, দেখতেই পাইতেছ। তো এগুলি আমরা কিভাবে বসাইছি, আগে লংটা বসাবো তারপর শর্টটা।
যেহেতু এটা অনলাইন হওয়ার কারণে একটা সুবিধা হয়েছে আমাদের যে আমরা এখানে আরো একটু দেখাইতে পারতেছি ক্লিয়ার করে। ছবির দিকে যদি ভালো করে তাকাও মনে হবে যে কিছুটা কমপ্লিকেটেড, আসলে তা না। ওকে, পাশাপাশি ২ টা দেখতে পাইতেছি। বামেরটা হচ্ছে নিচের জালি, ডানেরটা হচ্ছে উপরের জালিটা। ডানেরটা কি উপরের জালি এবং কোন রকম ক্র্যাঙ্ক বার নাই। ফ্ল্যাট প্লেটে কোন ক্র্যাঙ্ক বার ইউজ হয় না। এখন আমি ছবিটা দিয়ে বুঝাচ্ছি আসলে কোনটা কি রেইনফোর্সমেন্ট মিন করে। দিস ইজ লং ডিউরেকশন। আমি লং ডিউরেকশন যদি দেখাই, তাহলে তোমরা বাম সাইডে এবং ডান সাইডে লং এর দিকে যদি তাকাও, হাফ হলুদ রঙের বার দেখতে পাচ্ছ নিচে। হলুদ রঙের বার বামেও আছে, ডানেও আছে। এর অর্থ এতটুকু হাফ কলাম স্ট্রিপ। এখন হাফ কলাম স্ট্রিপ যতটা বার আসবে তার অর্ধেক বামে এবং ডানে বসায় দিতে হবে। বসানোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা রেইনফোর্সিং বারকে কেটে দিচ্ছি জাস্ট ইকোনমিক করার জন্য। প্রথমটা নিয়ে গিয়েছে এক মাথা থেকে আরেক মাথা, কিন্তু দ্বিতীয়টা কেটে দেওয়া হয়েছে। এই যে দ্বিতীয়টা কেটে দেওয়া হয়েছে সবই তোমার কলামের বা মানে সেন্টার থেকে, তোমার কলামের ফেস থেকে তোমার L/3 তে বা L/4 এ যেভাবে আমরা কাটি বার, যে ইন্টেরিয়র কলাম বা এক্সটেরিয়র কলাম সেই হিসাবে একটা কাটা হয়েছে, একটা টেনে নেওয়া হয়েছে। এরপরে মাঝে বেগুনি রঙের যে স্টিলটা লং ডিউরেশনে দেখতে পাচ্ছ, একটা সোজা একটা কাটা, এটা হচ্ছে মিডল স্ট্রিপের বার। প্রতিটা নিচের জালিতেও প্রতিটা জালিতে লং এবং শর্ট দুইটা বারই থাকবে। বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ নিচের জালিতে ২ ডিরেকশনের বার আছে। নাও তোমরা যদি শর্ট ডিরেকশনের বারের কথা চিন্তা করো, তাহলে শর্ট ডিরেকশন কিন্তু এইভাবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি এইভাবে তাকাও, তাহলে উপরে দেখো, তোমার উপরে যদি দেখো এতটুকু হাফ কলাম স্ট্রিপ চলে গেছে শর্ট ডিরেকশনের উপরে। হাফ কলাম স্ট্রিপ এবং মাঝে যে কালো রঙের বার দেখতে পাচ্ছ শর্ট, এটা হচ্ছে মিডল স্ট্রিপ। এটা হচ্ছে কি মিডল স্ট্রিপ। এগুলি সবই কিন্তু পজিটিভ মিড স্পান থেকে আসছে। পজিটিভ মিড স্পানের এটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রতিটা মোমেন্টকে ৩ ভাগ করছি, ২ ভাগ করছি। কলাম নেগেটিভ মোমেন্ট এট কলাম বা সাপোর্ট যেটাই বলেন, ওইটাকে আমরা ২ ভাগ করছি, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ। আবার কলাম স্ট্রিপের মোমেন্ট ৩ ভাগ হয়েছে। যেন আমরা যদি এখানে দেখে কেমনেই হয়েছে জিনিসটা, খেয়াল করে দেখো। এটা হলো আমরা যেটা দেখাচ্ছিলাম যে শর্ট ডিরেকশনে যে কালো বারগুলো, এটা হচ্ছে মিডল স্ট্রিপের মিড স্পান। মিড স্পান মানে কি এই যে মিডল স্ট্রিপের মিড স্পান। তদ্রূপ ভাবে বেগুনিগুলি যেটি লং ডিরেকশনে আছে, সেটা হচ্ছে মিড স্পানের বার, মিডল স্ট্রিপের। তাহলে বলবো, আর তাহলে কলাম স্ট্রিপের মিড স্পান বার গুলো কোথায়? আমি যদি লং ডিরেকশনের দিকে তাকাই, এই যে এইখানে আমার দরকার লং ডিরেকশনের মিড স্পান, এটা মিডল স্ট্রিপের মিড স্পান, এটা কলাম স্ট্রিপের মিড স্পান। এটা দুই পাশে হাফ কলাম স্ট্রিপ থাকার কারণে দুইবার দেখতে পাইতেছো মিড স্পান। এখানে আমার বার দরকার, এখানে না। এখানে শুধু আমরা বাধার কারণে টেনে নিয়ে গেছি। তদ্রূপভাবে আমি যদি ঘুরে যাই, তদ্রূপভাবে মাঝের যে শর্ট ডিরেকশনের কালো কালো বার দেখতে পাচ্ছ, এটা মিড স্পান কার? মিডল স্ট্রিপের। উপরে যে লাল বার দেখতে পাচ্ছ, এটা হলো মিড স্পান কার? কলাম স্ট্রিপের। তাহলে নেগেটিভ বারগুলি কোথায় গেল? নেগেটিভ বার হচ্ছে এই এদিকে, এরা উপরে বসবে। উপরের জালিতেও কিন্তু লং শর্ট দুইটাই আছে। এইটা একটু খুব কমপ্লিকেটেড, এই জন্য আমরা আস্তে আস্তে বুঝাই দিতেছি, দেখো যে কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে। নাও আমরা যদি তাকাই লং ডিরেকশন, ওকে লং, তো লং ডিরেকশনের কলাম স্ট্রিপ তাহলে কোথায় হবে? ডেফিনেটলি
এখান থেকে এতটুকুর মধ্যেই থাকবে। এবং তারা কোথায়? তারা উপরের দিকে দেখো, উপরে এই যে বাকি তোমার হাফ কলাম স্ট্রিপ, বাকি অংশ কই? এই যে। আবার রিপিট করতেছি, তুমি মনে করো লং ডিরেকশনে তাকাইলা, লং ডিরেকশনে কলাম স্ট্রিপ আছে, ঠিক আছে? লং ডিরেকশনে কলাম স্ট্রিপ আছে, হাফ হাফ করে থাকে। আমার তুমি এই কলাম বলো কি এই কলাম বলো, দুইটাই কিন্তু এক্সটেরিয়র কলাম, মানে এক্সটেরিয়র নেগেটিভ। আমরা এক্সটেরিয়র নেগেটিভকে কলাম স্ট্রিপে ভাগ করছি, মিডল স্ট্রিপেও ভাগ করছি। তার মানে কলাম স্ট্রিপেরও এক্সট্রা নেগেটিভ আছে, মিডল স্ট্রিপেরও এক্সট্রা নেগেটিভ আছে। আমি যেই দুটো মার্ক করে রাখছি সেটা হচ্ছে এক্সটেরিয়র নেগেটিভ থেকে আমরা যে বারগুলি পাইছি, হাফ কলাম স্ট্রিপে সবুজ রঙের বার যেগুলি দেখতে পাচ্ছ, এদিকে অর্ধেক, এই এদিকে অর্ধেক বসাই দিছি, এই যে সবুজগুলি। তাহলে মিডল স্ট্রিপের এক্সট্রা নেগেটিভ বারগুলি কোথায়? এই যে হলুদ রঙের গুলি। নাও আসো ইন্টেরোনেগেটিভ। আমার ইন্টেরিয়র কলাম কোথায়? নিচে, এই যে এখানে। ইন্টেরিয়র কলামের সাথে কিন্তু ইন্টেরোনেগেটিভ থাকবে, সেটাও আবার দুই ভাগ করা আছে, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ। কলাম স্ট্রিপের ইন্টেরোনেগেটিভ বারগুলো হচ্ছে এদিকে, এই যে সবুজগুলি ভার্টিক্যাল যেগুলি বসে আছে, আর বাকি হাফ আছে এদিকে। ইন্টেরোনেগেটিভের মিডল স্ট্রিপ বারগুলি কোথায়? এই যে হলুদ গুলো ভার্টিক্যাল। তাহলে তোমরা কিন্তু পেয়ে গেছো, কিন্তু ইন্টেরোনেগেটিভের কলাম স্ট্রিপের বার, ইন্টেরোনেগেটিভের মিডল স্ট্রিপের বার। আবার আসো, এই দুইটাই কিন্তু নেগেটিভ, এক্সট্রা নেগেটিভের কলাম স্ট্রিপের বার, এক্সট্রা নেগেটিভের মিডল স্ট্রিপের বার। তাহলে দুই রকম নেগেটিভ হয়, সবই দেখতে পেলা। পজিটিভ গুলি এদিকে, পজিটিভ গুলি কি মিড স্পানে থাকে, এটা হলো এই যে মিড স্পান, এই যে মিড স্পান, এটাও মিড স্পান, কিন্তু এই মিড স্পান হচ্ছে কলাম স্ট্রিপের, এই মিড স্পান হচ্ছে মিডল স্ট্রিপ। এই হলো তোমার সিস্টেম। আমরা যদি শর্ট ডিরেকশনের ক্ষেত্রে অপোজিট ডিরেকশনটা বুঝি, মনে করো আমরা এই শর্টের দিকে যদি তাকাই, তাহলে কি ঘটবে? শর্টের দিকে যদি তাকাও, এই যে এই কলাম এবং এই কলাম সবই, অথবা এই কলাম কি এই কলাম সবই কিন্তু ইন্টারনেগেটিভ। এর অর্থ আমি এইভাবে তাকাইলে এখানের যে নীল নীল বারগুলি দেখতে পাইতেছো, এই যে এটা হচ্ছে ইন্টারনেগেটিভ অর্ধেক। তার বাকি অর্ধেক কোথায়? এই যে নিচে। আবার পরের জোড়াতেও যদি দেখো, পরেরটাও কিন্তু ইন্টারনেগেটিভ, ইন হাফ কলাম ইন্টারনেগেটিভ, হাফ কলাম ইন্টারনেগেটিভ। না আসো মিডিল স্ট্রিপেরটা কি হবে? এই যে মিডিল স্ট্রিপের এটা হচ্ছে তোমার, আর বাকি অংশ হচ্ছে এইখানে। এখন যেহেতু এটা হলো মিডিল স্ট্রিপের ইন্টারনেগেটিভ, এটাও কিন্তু মিডিল স্ট্রিপের ইন্টারনেগেটিভ, কারণ আমার সব কলামই কিন্তু আসলে কি ইন্টেরিয়র। এই হলো ম্যাটার্স। এটা মনে রাখবা, যাতে আমরা কিভাবে ভাগ করছি, কিভাবে বসাচ্ছি, তালি হয়ে যাবে। এখন একটার উপরে যদি আরেকটা জালি দেই, ছবিটা আমরা এখানে রাখি না ইচ্ছা করে, তাহলে অন্যরকম দেখাবে। এখন আমি যদি ক্রস সেকশন আঁকতে চাই, আচ্ছা এখন আমাকে মনে করো আমাকে ক্রস সেকশন আঁকতে বলা হলো, তাহলে আমি কেমনে? তোমাদের এই বার ডিস্ট্রিবিউশন যেটা দেখাইলাম, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যান্ড রেজ করতে পারো অথবা আনমিউট করে জিজ্ঞেস করতে পারো। আছে? স্যার, এই স্ল্যাবের বামের যেটা হুম। স্ল্যাব ডিজাইন রেইনফোর্সমেন্ট প্লেসমেন্ট করা বুঝালেন, এটা বুঝছি। কিন্তু ডান পাশের যেটা বুঝাইলেন, হুম। এটা এখনো সমস্যা আছে। মানে কিছুই বুঝিনি। বুঝছি, কারণ এটা কমপ্লিকেটেড। আমরা আগেই বলছি ডান পাশে এটা কমপ্লিকেটেড উপরে। আমরা এই বারগুলি কোত্থেকে আনছি? তাহলে আমরা লং ডিরেকশনেরটা যাই, আমরা লং ডিরেকশনের টেবিলে ফিরে যদি যাই, তুমি দেখো যে আমরা কোথাও অবস্থান করতেছি লং ডিরেকশন। হচ্ছে নেগেটিভ বারগুলিকে আইডেন্টিফাই করো। আমরা খালি কলাম স্ট্রিপটা বুঝাই। লং ডিরেকশনের এক্সটার নেগেটিভ, ইন্টার নেগেটিভ, আমরা যে কোনো একটা নেগেটিভে আইডেন্টিফাই করে আসি। এক্সটার নেগেটিভ খেয়াল করে দেখো, এখানে 9টা বার 12 ইঞ্চি দূরে দূরে, মানে কলাম স্ট্রিপ কিন্তু মানে হাফ করতে হবে, 9টা তো হলে 10টা হয়ে যাবে অটোমেটিক, পাঁচটা পাঁচটা। না, এরা এখানে কোথায় বসছে আসলে এখন দেখো,
মনে রাখতে হবে আমরা কিন্তু লং ডিরেকশনে আছি। নাও লং ডিরেকশনে তো আমরা একটু আগে দেখাইলাম, লং ডিরেকশন মানে এইটা। যখনই আমি এটা বলবো তখন নেগেটিভটা আসবে অবশ্যই সাপোর্টে। আমার কোন নেগেটিভ? এক্সটেরিয়র নেগেটিভ, তার মানে এক্সটেরিয়র কলাম খুঁজে বেড়াতে হবে লং ডিরেকশনের। আর এখন তুমিই বলো আমার এখানে যে আমি যখন তাকাবো লং ডিরেকশনের দিকে আমি কিন্তু দুই জোড়া, প্রতিটাতে দুই জোড়া কলাম দেখতে পাবো। আমাকে বলো বাম পাশের জোড়াতে এক্সটেরিয়র কলাম কোনটা? আমি স্যার আবার নাম্বারিং কোশ্চেনটা করতেছি। করেন। হুম। এটা 1 নাম্বার, নিচেরটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। আমি লং ডিরেকশনে তাকালে দুই জোড়া করে কলাম দেখবো। বামে এক জোড়া 1 2, ডানে এক জোড়া 3 4। আমি বামের জোড়ার মধ্যেই বলতেছি লং ডিরেকশনে তাকালে আমার এখানে এক্সটেরিয়র কলাম কোনটা? 1 না 2? বুঝো নাই? জি স্যার বুঝছি, না কিন্তু 1 এর না 3? পাশে তো কোনো প্রতীক দেখতেছি না যে ইন্টেরিয়রের। এখানে প্যানেল আছে, ওই পাশে, ওই এই পাশে পাশে। প্যানেল আছে, হুম। নিচেও প্যানেল আছে, উপরে প্যানেল নাই। আচ্ছা, তাহলে ১ নাম্বার আর হচ্ছে ৩ নাম্বার। 3 নাম্বার, রাইট? তার মানে তোমরা জানলা যে লং ডিরেকশনে আমার 1 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে এক্সটেরিয়র নেগেটিভ। আমার এক্সটেরিয়র নেগেটিভের বার দেখাচ্ছে 9টা। তার মানে 5টা এই যে সবুজ রঙের 5টা, ধরো এখানে জাস্ট আমি তো গুনে আঁকি না, আমরা এমনি আঁকছি, মনে করি এখানে 5টা, বাকি 5টা এখানে। তাহলে বুঝতে পারছো? বুঝতে পারছো? স্যার মানে আমি কোথায় বুঝতে পারিনি? এটা আমি বুঝতে পারছি যে রেইনফোর্সমেন্ট বসাইছেন, কোনটা মিড, কোনটা ইন্টেরিয়র, এক্সটেরিয়র, কোনটা নেগেটিভ এগুলা বুঝছি। হুম। কিন্তু আমরা যে বাম পাশে রেইনফোর্সমেন্টটা প্লেসমেন্ট করছি, এটাতে সব মানে কোনো রড কাটিনি, হুম। বসায় দিছি। কিন্তু ডান পাশের যে চিত্রটা, এটা কিন্তু জাস্ট মানে কেটে কেটে, পাশ দিয়েই হ্যাঁ এটা তো উপরে, রেইনফোর্সমেন্ট। এটা উপরে কিন্তু উপরের জালি, ও! এটা উপরে বসবে। দুইটা লেয়ার না, একটা টপ লেয়ার একটা হুম। বটম লেয়ার থাকে না স্ল্যাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটা বাম পাশেরটা হচ্ছে নিচের জালি, আর ডান পাশেরটা হচ্ছে উপরের জালি। আমরা যদি ছবিটাকে এখন ক্রস সেকশনে দেখাই তাহলে আর ক্লিয়ার হবে। এই দেখো নিচের জালি যেটা বাম পাশের, তারা কোথায় আছে এই পর্যন্ত, এই যে হাফ হাফ কলাম স্ট্রিপের হলুদ বার আর মাঝের বেগুনি বার। আর ডান পাশের যেগুলি একটু আগে দেখলা যে বেগুন, ডান পাশের গুলি এই যে একটা সোজা একটা কাটা কাটা দেখতে পাইতেছ, এই যে একটা, এই যে একটা, এটা কাটছে, আর এটা হচ্ছে সোজা। এখন এইটা আমি যদি কেটে দেখাই তাহলে ওখান থেকে কিভাবে আসছে তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। দেখো খেয়াল করে আমি যদি ক্রস সেকশনটা আসতেছে, তোমার সেকশনটা হচ্ছে এ এ ক্রস সেকশন। তুমি যদি দেখো এ এ কোথায় আছে, এই যে এ এ ক্রস সেকশন। নিচের জালিতে যদি থাকো, নিচের মনে করো তুমি উপরের না নিচের জালিতে থাকো দাঁড়াইলা, তোমার দৃষ্টিকে এইভাবে যদি দেখো, কাটলে কে কে কাটা যাবে? হলুদ গুলি কাটা যাবে না? হলুদ, বেগুনি, হলুদ। হ্যাঁ এই যে হলুদ সবগুলি কাটা গেল, গোল গোল দেখতে পাবা। তার হুম। উপরে কালো কিন্তু সোজা দেখতে পাবা। হ্যাঁ, ও লংটা নিচে, হলুদ গুলি হুম। নিচে, বেগুনি গুলো নিচে, আর অপোজিট গুলি হচ্ছে উপরে। আমি যদি কাটি এভাবে, এই যে রেখাটা যে যাচ্ছে, এই যে আমি মনে করে কেটে দিচ্ছি বারগুলিকে, তাহলে হলুদ গুলো নিচে কাটা অবস্থায়, ইমিডিয়েট উপরে কালো গুলো সোজা দেখবা। আবার এখানে বেগুনি গুলো গোল গোল নিচে কাটা দেখবা, তার ইমিডিয়েট উপরে কালো গুলি সোজা। আবার এখানে হলুদ কাটা কালো সোজা। এটা হলো নিচের জালি। নিচের জালিটার ক্রস সেকশন এখন আমি যদি নিয়ে যাই আমরা, ইমিডিয়েট দেখো নিচে তাই হয়েছে। এই দেখো হলুদ গুলি কাটা, কালোটা সোজা, বেগুনি গুলি কাটা, কালোটা সোজা, হলুদ কাটা, কালো সোজা। ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও আসো উপরের লেয়ার। না এখন আমরা উপরের লেয়ারে যাচ্ছি। উপরের লেয়ার বলতে এই অথবা এই অংশটুকু যেটা উপরে ঝুলে আছে। ওকে, এখন আমার দৃষ্টি থাকবে এদিকে। এখন আমি কাটতেছি, খেয়াল করো আমার যে যে কাটার পয়েন্টটা আমার এই যে কেটে ফেলতেছি, আমি উপরের লেয়ারে আছি। কাটা যাচ্ছে কে বলতো? বেগুনি। বেগুনি কাটা যাচ্ছে লাল আর কিন্তু রেড কাটা যায় কালার না, লাল কিন্তু কাটা যায় নাই। নাই। লালটা এই আমরা যেভাবে কাটতেছি সেটা কিন্তু শর্ট ডিরেকশনে কাটতেছি, তার মানে লালটা হুম। উপরে থাকবে, বেগুনিটা, সরি,
কি বলে এটার নাম, কি রং, বে- যেই রং লাল রং, বেগুনিটা উপরে থাকবে, লালটা কি নিচে লালটা থাকবে, নিচে। নিচে থাকবে। তারপর যাচ্ছি, এখানে কিন্তু কেউ নাই, খালি। আবার একই পয়েন্ট এখানে। তো এখন আমি যদি এটা ছবিতে নিয়ে আসি, ইভেন এটা দেখছো, আবার দেখো লালটা কাটা যায় নাই, বেগুনিটা কাটা গেছে, ঠিক কিনা? উপরে দেখো, দেখা জি। যায়? আর লালটা তো এক্সট্রা টপ, ওটা তো কাটা যাবে না। না না, কাটা যাবার যাও এক্সট্রা টপের জন্য যে কাটা যাবে না তা না, আসলে আমরা কিভাবে সেকশনটা নিতেছি, আমরা তো এইভাবে নিতেছি না। আমি তাকাচ্ছি এইভাবে, কেটে ফেলে লাল তো কাটা যাবে না কোনোদিনই, Yes, কাটা sir. যাবে বেগুনিগুলি। এবং বেগুনিগুলি কারা, আসলে বেগুনিগুলি আমার দরকার ছিল না, তাও গিলি কেন আসলো আমি এখন বুঝাই দিতেছি। খেয়াল করে দেখো, তোমার হলুদ বার যখন আমরা বসাচ্ছি, এখানেও কিন্তু নিচেও না কেউ, তার আগে আমার এখানে কোনো বিম নাই, কিন্তু এই যে বারগুলি বসাচ্ছি, নিচে একটা হলুদ, নীল আর একটা উপরে সবুজ, এই জালিটা কিন্তু কলামের সাথে বেঁধে দেওয়া হয়। কিন্তু এই যে এতগুলো হলুদ এদিকে দাঁড়াবে, এভাবে এভাবে যে দাঁড়াইছে, কার উপর দাঁড়াবে? কেউ নাই তো এখানে, বিম নাই তো, এটা তো উপরের জালি। তখন কি করা হইতেছে, এদেরকে ধরে রাখার জন্য ফার্স্টে আমার দেখে, খেয়াল করে দেখো, এই যে এই বারটা তো নীলটা এখানে কাটা ছিল, ইচ্ছা করলে আমি একই বারকে এভাবে টেনে আনতে পারি, এই যে আনলাম, এটাও টেনে আনলাম, তারপর হলুদ গুলি বসায় এই যে বেঁধে দিলাম। তার মানে নিচের যে বারগুলি টানা হয়েছে এটা ডিজাইনে নাই, শুধু হলুদ বারগুলিকে ধরে রাখার জন্য টানা হয়েছে। একইভাবে লাল বার যে আমি বসায় রাখছি, এখানে কিন্তু বিম নাই, উপরে কার উপরে বসবে? শূন্যের উপরে তো বসতে পারবে না। এখন কি করা হলো, উপরের যে কলাম স্ট্রিপের যে এই যে সবুজ বারটা ইচ্ছা করলে আমি টেনে এনে একই বার বসাই, মনে করো এই যে একই বার বসায় দিলাম, তারপরে এদের সাথে বেঁধে দিলাম। যেমন এখানে বেগুনি করে দেখানো ইচ্ছা, কালারটা আমরা চেঞ্জ করছি ইচ্ছা করে, যে এই বারটা কিন্তু আসলে কোনো রিয়েল বার না, এই সবুজ বারকেই টেনে আনছে এই পর্যন্ত, যাতে আমরা এই লাল বারটাকে বেঁধে দিতে পারি, এই যে বেঁধে দেওয়া হয়েছে এখন। আর এই মাথায় এখানে এদেরকে এইভাবে বাঁধা হয়েছে, এরপর এটা দাঁড়ায় আছে। বিম কলামে কি সুবিধা, বিম কলামে এখানে বিমের উপরে বসা বাঁধা হয় তাদের, বিম থাকার কারণে বিমের উপর দিয়ে যায় এবং উপরের বিমের রেনফোর্সমেন্টের সাথে বেঁধে দেয়। ফ্ল্যাট প্লেটে যেহেতু বিম নাই, তখন বাধ্য হয়ে অতিরিক্ত বার টেনে করতে হয়। এখন আমরা আরেকটা ক্রস সেকশন যদি দেখাই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, এটা তো এ সেকশন ছিল, এখন বিবি সেকশন দেখো কিভাবে কাটা যাচ্ছে। আমি এই পাশেটা যদি দেখাই, এখানে দেখো আমি যখন যাচ্ছি, আবারও হলুদ বার কাটা যাচ্ছে, কিন্তু এই যে ম্যাজেন্টা কালার না কি কালার, লাল কালার যাই বলো না কেন, ওইটা কিন্তু কাটা যাবে না। এটা কিন্তু শর্ট ডিরেকশনের হাফ কলাম স্ট্রিপের বার, বেগুনিগুলি কাটা যাবে, আবার হলুদগুলি কাটা যাবে, এটা যাবে না, এটা নিচের লেয়ার। আর উপর লেয়ারের খেয়াল করে দেখো, উপর লেয়ারে কারা কাটা যাচ্ছে, এই সবুজ বার গুলো, লং ডিরেকশনের যে হাফ কলাম স্ট্রিপের সবুজ বার, এরা কাটা গেছে, কিন্তু নীল বারটা থাকবে, এ কাটা যাবে না। লংটা উপরে থাকার কারণে সবুজটা গোল গোল হলে উপরে গোল কাটা, নিচ দিয়ে যাবে এই নীলটা। আর এখানে কি, হলুদ গুলি কাটা যাবে, তারপর তোমার যেটা আহ হলুদ গুলি কাটা যাবে, তার নিচ দিয়ে যাবে এই কালো বারটা, এই এইটা, লংটা সবসময় উপরে থাকবে, বাইন্ডারটা নিচ দিয়ে যাবে। একই অবস্থায় এখানে সবুজ গুলি কাটা থাকবে, উপরে গোল গোল দেখবা, আর নিচ দিয়ে শর্ট ডিরেকশনের এই নীল বারটা দেখবা উপরের জালিতে। এখন আমরা যদি এটা নিয়ে আসি নিচের ছবিতে, তারা ক্লিয়ার হবে। যেটা একটু আগে বলছি, সবুজ গুলি লং কাটা যাবে, নীলটা কাটা যায় নাই। তদ্রুপ ভাবে মিডল স্ট্রিপের হলুদ গুলি কাটা গেছে, আর নিচে যে একটা কালা টানা দেয়, এটা কিন্তু বাইন্ডারটা যাচ্ছে, এই যে বাইন্ডারটা গিয়ে এই নীল বারের সাথে বাঁধা হয়েছে আসলে, অথবা পুরোটা টেনে দিয়ে বাঁধতে পারো, বাম পাশে তো একই চেনে। আর নিচে একটু আগে বলছি, খেয়াল করে দেখো, এগুলি কিন্তু লং ডিরেকশনের বার কাটা গেছে, এরা নিচে। উপরে যে লাল বারটা দেখতেছে, এটা শর্ট ডিরেকশনে কাটা যায়নি। একইভাবে মিডল স্ট্রিপ ছবিটার উপরটার সাথে হালকা পার্থক্য আছে তোমার, যেটা একটু আগে যদি আমরা উপরে দেখো, উপরে কিন্তু আমরা যেভাবে দেখাইছে এখানে একইভাবে আছে, কিন্তু এটা ডিরেকশন কিন্তু শর্টের। তুমি যদি লং এ কাটতে পারো এবং তুমি যদি আঁকতে পারো, তাহলে ভাববা যে তোমার রেনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন খেয়াল করো, আমরা তো এইভাবে আঁকছি, কেউ যদি বলে লং ডিরেকশনে ক্রস সেকশন দেখাও, তখন সে কিন্তু কথার কথা এইভাবে কাটবে। এইভাবে কাটলে সে চিন্তা করবে যে আমি এখন কি দেখবো, তার চক্ষুকে বসাবে এইভাবে উপরে জালিতে। তোমরাই বলো, কে কাটা যাবে এখানে? কলাম স্ট্রিপে তুমি কাটা দেখবা নীল গুলি, নীল কাটা যাবে, রেড নীল, কাটা যাবে, রেড আবার হ্যাঁ ব্লু, আবার নীল ব্লু। কাটা যাবে। উপরে থাকবে। এখন এখন উপরে থাকবে নীল যে বেগুনি। কাটা, নীলটা যে কাটা যাবে এটা নিচে থাকবে, কারণ নীলটা হলো শর্টের। সবুজটা হুম কাটা যাবে না, এটা উপরে থাকবে।
এখানেও এখানে যে লালটা কাটা যাবে এটা নিচে থাকবে, বাইন্ডার যেটা লং এর এটা উপরে থাকবে। বেগুনিটা উপরে হ্যাঁ হ্যাঁ, বেগুনিটা সেম। ইভেন এখন তুমি যদি এই পাশে চলে আসো, নিচের জালিতে এইভাবে কাটো, এইভাবে কাটলে তোমরা দেখতে পাবা যে কালো গুলি কাটা গেছে, এটা উপরে থাকবে, আর হলুদ গুলি কাটা যাবে না, এটা নিচে থাকবে, কারণ হলুদটা লং ডিউরেশনের। সো এইভাবে চিন্তা করলে কিন্তু আসলে কোনো কঠিন না, যে কেউ যদি ভিজুয়ালাইজ করতে পারে যে কি দেখা যাবে, তখন সে নিজেই কিন্তু ক্রস সেকশন আঁকতে পারে, যে ঠিক আমি তখন নিজেই আঁকবে সে, তখন আর তো চিন্তা নাই যে ক্রস সেকশন কিভাবে করতে। ইভেন সে ক্রস সেকশন যদি নাও আঁকে, বাস্তবে যে ভুলগুলি মানুষ কেমনে ধরে, সে বাস্তবে তো এরকম থাকবে। সে চিন্তা করবে যে এটা তো শর্ট ডিরেকশনের না, এটা তো লং ডিরেকশনের, মনে করো এটা কথা, এটা কথার কথা, এটা লং ডিরেকশন লেখা আছে। সে চিন্তা করবে লং ডিরেকশনের যদি হয়, তো লং ডিরেকশনের বার তো কোনোদিনই, আমি যদি লং ডিরেকশনে কাটি, লং ডিরেকশনের বার কাটা যাবে না। তো তার তার মানে এটা থাকার কথা নিচে, এটা থাকার কথা উপরে, এরকম সে অটোমেটিক ধরতে পারবে। কিন্তু লং ডিরেকশনে যদি ক্রস সেকশন নাও, লং ডিরেকশনের বার জীবনে কাটা যাবে না, অটোমেটিক সে নিচে বসে পড়বে, শর্টটা উপরে থাকবে। আর শর্ট ডিরেকশনে যদি নাও, শর্টটা কাটা যাবে, সে নিচে কাটা থাকবে, লংটা উপরে, তাও লংটা উপরে বসে থাকবে। তো এই যে পয়েন্টগুলো, সরি, শর্ট ডিরেকশনে যখন যাও লংটা কাটা থাকবে, শর্ট ডিরেকশনের বারটা তখন সোজা থাকবে আর কি। তো এইগুলো ভিজুয়ালাইজ করতে পারলে আর কোনো সমস্যা না। এবং কত দূরে দূরে আমরা কাটছি, এখানে হালকা কোড মেনটেন করা হয়েছে। যদি আমরা কোন মেনটেন করতে চাই, তোমরা যদি বলো যে স্যার আমরা যখন বিমে করতাম, এক্সট্রা টপ বিমে যখন দিতাম, তো এটা ইন্টেরিয়র হলে L/3, এক্সটেরিয়র L/4 কেটে ফেলতাম। কিন্তু এটা তো বিম না, এটা স্ল্যাব। তোমরা দেখতে পাচ্ছ ইন্টেরিয়র কলাম গুলোতে তোমার সব জায়গায় 20% অফ দি ডিস্টেন্স ক্লিয়ার স্পান কিন্তু এই যে ফেস টু ফেস, কিন্তু এখানে এলএন এর 20%, এই যে 3 ফিট কাটা আছে, এই যে বারটা আসতেছে, যেটা আসবে কত দূর পর্যন্ত আসবে। ইভেন আমরা যদি নিচেও দেখাই 20%, এটা খেয়াল রাখবা 20%। কোনটা? এই যে ঝুলে আছে যেগুলো, যে আমি কতটুকু ঝুলাবো, আমি এটাকে কতটুকু ঝুলে কাটবো, তার একটা মাপ আছে। তুমি কলামের ফেস থেকে যে ডিস্টেন্সটা নিবা, এই ফেস থেকে এই ফেস 15 ফিট, 20% নাও, সেই ভ্যালুটা বসায় দিবা তুমি এখান থেকে এতটুকু। একইভাবে এখানে একই একই প্রশ্ন কিন্তু এখানে প্রযোজ্য হয়ে যাবে। এটার মান কত হবে? তোমার এই কলামের ফেস থেকে ওই কলামের ফেস হবে 19 ফিট, 19 ফিট। তো 19 ফিটে 20% হবে এতটুকু। এই হলো স্যার রেইনফোর্সমেন্ট। হ্যাঁ, স্যার আমরা যখন এই ফ্ল্যাট স্ল্যাব গুলা ডিজাইন করতেছি, তখন আমাদের আহ মানে বাম পাশে যেটা করা হয়েছে, যে মানে এটা হচ্ছে বটম বারের যে ইয়াটা হুম, স্ল্যাবের। তো এই ক্ষেত্রে শর্ট লং ডিরেকশনে ফার্স্টে রেইনফোর্সমেন্ট বসানো হয়েছে, হুম, আর শর্ট ডিরেকশনে তার উপরে। হুম, কিন্তু যখন আমি টপ বারে রেইনফোর্সমেন্ট বসাচ্ছি, তখন কি মানে টপ বারেরই মানে যে ইয়াটা লং ডিরেকশনে বসাচ্ছি হচ্ছে, না শর্ট ডিরেকশনে বসাচ্ছি আগে রেইনফোর্সমেন্ট, আর তারপরে টপ। হ্যাঁ, লং মানে সব ওভাবে যদি মনে রাখো যে তোমাদের লং শট বারের যেটা লং শট যেটা বার আছে, যে আমরা 3টা কনফিউশন থাকে সবসময় স্ল্যাবের ক্ষেত্রে। একটা বলেছিলাম যে লং ডিরেকশন কি আর শর্ট ডিরেকশন কি, এটা একটা। সেকেন্ড যে সমস্যা হয় সেটা হলো ইন্টেরিয়র কলাম এক্সটেরিয়র কলাম কোনটা, এটা। থার্ড যেটা হয় সেটা হলো রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে বটম যে জালিটা আছে সেখানে সে জানে যে ফ্ল্যাট প্লেটের লংটা নিচে শর্টটা উপরে, সেটার সাথে বসাচ্ছে ঠিকই, কিন্তু যখন সে উপরে জালি বসাতে যায় তখনই আবার আরেকটা কনফিউশন অ্যারাইজ করে। এই কনফিউশন অ্যারাইজ করবে না যদি তুমি মনে রাখো যে আম, কে লোডটার টেনশনটা নিচ্ছে। লং ডিরেকশন, সে যখন বটম জালিতে থাকে তখন তলায় টেনশন, সে তলায় বসে। যখন সে উপরে জালিতে যায় তখন উপরে টেনশন, তখন সে উপরে থাকবে। তার মানে লংটা উপর দিয়ে যাবে, শর্টটা তল দিয়ে যাবে। বুঝছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, একইভাবে বিম কানেক্টেড ফ্লোরে কে লোডটা নিচ্ছে? শর্ট ডিরেকশন। সে যখন নিচের জালিতে বসে তখন টেনশন নিচে, তার মানে শর্টটা আগে বসবে, লংটা উপরে যাবে। আবার যখন উপরে জালিতে আসবে তখনও টেনশনটা উপরে।
লোডটা কে নিচ্ছে? শর্ট ডিউরেশন বাড়িয়ে নিচ্ছে। তার মানে শর্টটা উপর দিয়ে গেলে লংটা নিচ দিয়ে যাবে। এটা হলো বিম কানেক্টেড ফ্লোরে। তো এই কনসেপ্টটা যদি কেউ খেয়াল রাখে তাহলে কিন্তু কে উপরে কে নিচে, কে উপরে কে নিচে সবসময় এই ঝামেলাটা যেটা হয় স্পেশালি টপ জালিতে গিয়ে আমরা দেখি যে টপ জালিতে যেটা হয়, এটা ইভেন বিম কানেক্টেড ফ্লোরেও হয়, স্পেশালি 2 স্ল্যাবে এটা হয় যে অনেক সময় অনেকে ভুল করে ফেলে। নিচে ঠিক বসাইছে শর্টটা নিচে, লংটা উপরে, উপরে গিয়ে একই কাজ করছে যে শর্টটা নিচে লংটা উপর দিয়ে চলে গেছে। তো কেন করছে সে? মানে তার কনসেপ্টটাতে হয়তো সমস্যা রয়ে গেছে। সে বুঝতে পারতেছে, সে জানে যে শর্টটা নিচে বসবে, লংটা উপরে বসবে, কিন্তু নিচের জালিতে সে জানে, এখন উপরে জালিতেও সে জানে না। এখন চিন্তা করলো যে যেহেতু এখানেও নিচে উপরে শর্ট, আমি ওখানে তাই করে দিই। তো এই ভুলটা চলে আসে। তো ওইটা খেয়াল রাখলে আর এই ভুলগুলি কখনই হবে না, কোনোখানেও হবে না। ফোর্থ পয়েন্ট যেটা হলো ক্রস সেকশন। ফোর্থ পয়েন্টে যে হলো যে ক্রস সেকশন আঁকতে গিয়ে সে কিন্তু রেইনফোর্সমেন্ট বসাইছে 3 ডাইমেনশনাল। আমরা যে ছবিটা দেখাচ্ছি অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কে উপরে কে নিচে। সেই জন্য আমরা যদি লাইন রেখা দিয়ে আঁকতাম তাহলে কিন্তু ক্লিয়ার হতো না। আমরা কালার করছি এবং মোটা দাগ দিয়ে আঁকার কারণে হয়তো নজরে আসতেছে যে কে নিচ দিয়ে যাচ্ছে কে উপর দিয়ে যাচ্ছে, সেই জন্য ক্রস সেকশন আঁকাটা হয়তো সহজ হয়ে যায়। কিন্তু আঁকা হয়েছে ঠিকই, লং শর্ট সবই ঠিকঠাক মতন বসানো হয়েছে, কিন্তু যেহেতু কালো কালি লাইন ডায়াগ্রাম দিয়ে আঁকা হয়েছে, এখন কে নিচে কে উপরে এটা তো ক্রস সেকশন আঁকতে গিয়ে আবার ঝামেলা হবে। সেই জন্য ওই সময় আঁকার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে লং শটের ব্যাপারটা, তাহলে ক্রস সেকশন আবার ভুল হবে না। কারণ ক্রস সেকশনে তুমি নিচের 12টা টান দিবে কালো রং দিয়ে, উপরে 12 টান গোল গোল কালো রং দিয়ে। লেখার সময় তাও লিখতে হবে যে উপরেরটা কি শর্ট ডিরেকশন, নিচের যেটা কাটা যায় নাকি লং ডিরেকশন। ওই সময় মার্কিং যদি ভুল হয়ে যায় তাহলে আবার সমস্যা। কারণ দুই ডিরেকশনের বারের স্পেসিং কিন্তু ভিন্ন। এক হয়ে গেলে এক হয়ে গেলে তো মানে ঝামেলা মিটে আছে। উম, নিজের অজান্তে হয়তো ঝামেলাটা মিটছে কিরকম, যে এক হয়েছে শর্ট ডিরেকশনে 12, তিনি 5 ইঞ্চি দূরে দূরে, লংটাও 5 ইঞ্চি দূরে দূরে। এখন সে নিচেটা লিখছে 5 ইঞ্চি দূরে দূরে 4 নম্বর বার, উপরেরটারও টান দিয়ে লিখছে 5 ইঞ্চি দূরে দূরে 4 নম্বর বার। যিনি সাইট ইঞ্জিনিয়ার উনি মনে করো জানে যে লংটা নিচে বসার কথা, উনি কি করছেন লংটাই নিচে বসাইছে, শর্টটাই উপরে বসাইছে, স্পেসিং এর না ঝামেলা না কারণ এটা হয়ে গেছে। কিন্তু স্পেসিং যদি ভিন্ন হয় আর মার্কিং যদি ভুল হয় তাহলে সাইটে গিয়ে ঝামেলা। সাইট ইঞ্জিনিয়ার নিজে ওই ভুলটা ধরতে পারলে কারেক্ট করেই করবেন, আর যদি না করেন তাহলে তো ভুলটা ডিজাইন টেবিল থেকে সাইট টেবিলে চলে গেল। এই হলো সবচেয়ে জটিল মনে রাখতে হবে যে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিজাইন যেমন তেমনই সাইটের রেইনফোর্সমেন্ট বসানোটা সবচেয়ে বেশি সময় লাগে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট বসাতে, এবং সবচেয়ে ভুল হয় বেশি। সবচেয়ে বেশি সময় নেয় সে কিউরিং এ, এবং এই কিউরিং উল্টাপাল্টা হলে স্ল্যাবে ক্র্যাক হয়। এবং সবচেয়ে ফেইলিউরের দিক থেকে 1 নম্বরে এগিয়ে আছে স্ল্যাব। এর অর্থ সব দিক থেকেই সে মানে মোর কনসেন্ট্রেশন, মোর অ্যাটেনশন, এগুলি সব দিতে হবে ওই জায়গায়। এই হলো আমাদের স্ল্যাব। আমরা স্ল্যাব ডিজাইন একটা দেখালাম, কারণ আমরা আগেই বলছি এক ডিরেকশন বলো কি দুই ডিরেকশন, এক প্যানেল বলো কি আরেক প্যানেল, ইন্টেরিয়র কি এক্সটেরিয়র, সব প্যানেলের ডিজাইন প্রসিডিউর রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট সেম। শুধু শুধু ইন্টেরিয়র এক্সটেরিয়র নেগেটিভ পজিটিভ বা লং শটে হালকা যদি চেঞ্জ হলে হতে পারে, প্রসিডিউর সেম। কনসেপ্ট ক্লিয়ার হলে একটা আমি যা দেখাই দিয়েছি তা দিয়ে তুমি যে কোনো একটা আমরা তো দেখাইছি লং ডিরেকশন এক্সটেরিয়র, শর্ট ডিরেকশনে কিন্তু সে ইন্টেরিয়র এই প্যানেল। ইভেন তোমরা যদি এটা ইন্টেরিয়র প্যানেলও একটা নাও, মনে করো S3 ইন্টেরিয়র প্যানেল, দুই চারদিকে তার প্যানেল আছে, তো সেই দিক থেকেও কিন্তু ঝামেলা হবে না। স্যার আমাদের এই যে স্ল্যাবের ক্ষেত্রে কি স্যার ইন পয়েন্টে যেখান থেকে স্ল্যাবটা মানে বিমের সাইডে শেষ হয়ে যাবে হুম। ওখানে কি হুক দিতে হবে স্ল্যাবের যে রিইনফোর্সমেন্ট রড গুলো? এই জায়গায় না? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে স্যার একদম ইন পয়েন্টে। জি স্যার। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি স্ল্যাবের এন্ড পয়েন্টে এদিকে না, কিন্তু এগুলিতে কোনো হুক দিতে হবে না। কিন্তু স্যার। সেটা এন্ড পয়েন্ট, স্পেশালি যে হলুদ বাট্টা এবং এই যে সবুজ বাট্টা উপরে ঝুলতেছে, অথবা অথবা বাম পাশে যে বটম জালিতে এই যে বার গুলো দাঁড়ায় আছে মাথা ইয়া করে, মানে সরি এক্সটেরিয়র পয়েন্ট, মনে করো আমার এক্সটেরিয়র পয়েন্টে কিন্তু এই জায়গাটাই শুধু এই প্যানেল, এই জায়গাটাই শুধু জি স্যার। এক্সটেরিয়র। তো এই জায়গার বার গুলো, এই যে হলুদ বার গুলো বা বেগুনি বার গুলো 90 ডিগ্রি হুক
হয়ে দাঁড়িয়ে যাবে অটোমেটিক্যালি। উপরের জালিতেও এই বারগুলো 90 ডিগ্রি হুক নিচের হয়ে দিকে নিচের দিকে নামবে, সবুজ বারগুলো নিচের দিকে নামবে। স্যার ডায়া কত মানে কত ডি বা কি এরকম না 90 না, ডিগ্রি? হুক তো এটা তো ল্যাপিং না, এটা তো হুক। 12 জি ডিবি, স্যার। 90 ডিগ্রি মানে 12 ডিবি, সেটা যত ডায়ামিটার তত 12 গুণ। স্যার শেষ। যেমন স্যার এটা তো এখানে এক সাইডে তো বিম পাইছে, সেজন্য আমি 12 ডিবি দিতে পারতেছি, কিন্তু যেখানে স্যার না, এখানে এখানে সে বিম পাইলো কোথায়? এখানে কোনো বিম নাই, এটা ফ্ল্যাট প্লেট। তাহলে 12 ডিবি করলে স্যার এখানে তো যে লেন্থ হাইটটা বেশি আসে না স্যার? না না, মানে ছাদের বললাম থিকনেসটা তো, আসলে আমার 6 ইঞ্চি। জি স্যার। না আমরা বলছি তো 90 ডিগ্রি হুক মানে 12 ডিবি, 12 ডিবিতে যেতে হবে। এখন 12 ডিবিতে যদি না যেতে পারি তখন আমার আম, তোমার আমি যদি হুক দিতে না চাই কোনো কারণে, যদি আমার হুক লাগবে না, আমরা হুক আসলে বলা হয়েছে যদি তুমি যতটুকু ততটুকু যদি কনফার্ম করতে পারো বা একটু বেশি দিতে পারো, তাহলে কি তার এন্ড বারে কোনো হুক লাগে না। আসলে কিন্তু লাগে না, বাট আমরা হুক দেই। জাস্ট হুক দিচ্ছি এই যে ডিমের লাস্ট প্রান্তে আমরা কিন্তু হুক দিতেছি। এটা হুক দিতেছি কেন দিতেছি, এটা লাগে না, বাট আমরা তাও দিতেছি। কেন দিতেছি? যাতে আহ কারণ 100% ডিজাইন ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক কি নাই, কাস্টিং প্রসিডিউর ঠিক নাই হচ্ছে তোমার ভাইব্রেশন ঠিক নাই, হচ্ছে তোমার কিউরিং, এগুলো ঠিক নাই। তো যেই স্ট্রেংথ আসার কথা ছিল বন্ডিং এর জন্য, যে স্ট্রেংথ গেইন করার কথা ছিল, সেটা হয়তো গেইন নাও হতে পারে, কিন্তু আমি যতটুকু লেংথ বার থাকার কথা হিসাব করে দিছি, দরকার হলে 2 ইঞ্চি বাড়ায়ও দিছি, কিন্তু তারপরে গিয়ে লাস্টে হুক দিতেছি। কারণ কি, যেই স্ট্রেংথ গেইন করার কথা বন্ডিং, বিভিন্ন ঝামেলার কারণে, কাস্টিং এর ঝামেলা, কিউরিং এর ঝামেলা, তারপর ভাইব্রেশনের সমস্যা, ম্যাটেরিয়ালের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, বারের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, এত ফ্যাক্টর চিন্তা করলে দেখা যাচ্ছে যে যেই স্ট্রেংথ থাকার কথা বন্ডিং এর, সেটা হয়তো গেইন করলো না কোনো এক কারণে, তখনই তাহলে স্যার যদি পার্থক্য। স্যার 90 ডিগ্রি হুক যদি আমাদের ওখানে না নেয়, তাহলে ওখানে 180 ডিগ্রিতে, তাহলে ওই যে বলছিলেন স্যার 180 ডিগ্রিতে দিয়ে দেবো তাহলে? হ্যাঁ, তখন 180 ডিগ্রিতে যেতে হবে। এছাড়া ফ্ল্যাট প্লেটের থিকনেস কিন্তু কম না। তোমার 4 নম্বর বার যদি নেই, 12 ডিবিতে কত আসে? 4 নম্বর বার 6 ইঞ্চি। জি স্যার। এখন আমার স্ল্যাব থিকনেস কিন্তু 8 ইঞ্চি। স্ল্যাব থিকনেসও কিন্তু কম হয় না, 8, 9, 10, 12, 11 বিমের মতন হয়ে যায় ফ্ল্যাট প্লেটের। সুতরাং এই প্রবলেমটা হয়তো কম ফেস করতে হতে পারে যে 12 ডিবি বসানো যাচ্ছে না, এটা না গেলে তখন 180 ডিগ্রি হুকে বেটার। আচ্ছা স্যার, আর এখানে যে আমাদের স্ল্যাব যে ওখানে ল্যাপিং এর লেন্থটা কত হবে স্যার স্ল্যাব রডের? ল্যাপিং লেন্থের ফর্মুলা কিন্তু একটাই। ওইটা ওই ইয়াতে যে হ্যাঁ হ্যাঁ, extent- সেম ফর্মুলা সব জায়গায় কার্যকরী হবে, সব জায়গায়। ওইখানে শুধু ডায়ামিটার আর এফওয়াই চেঞ্জ হবে, এই জি ছোট স্যার, জি বার হলে ছোট। অ্যাপয়েন্ট, হ্যাঁ। হ্যাঁ, আর একটা স্যার, ল্যাপিং গুলা কি আমাদের বিম জয়েন্টে হবে না L/4 এর ভিতরে বটমে হবে? স্ল্যাবের যে ল্যাপিং, সেটা হলো প্রশ্ন, যে স্ল্যাবের ল্যাপিং এখানে কিন্তু তোমার ওই যে মানে জয়েন্টের, এখানে তো জয়েন্ট খুব কম, স্ল্যাবের যদি স্যার ওই রেইনফোর্সমেন্ট যে বিম কন্টিনিউ। হয় আর কি। জি স্যার। স্ল্যাবের ল্যাপিং এ বিম বলি কি বিম নাই থাকুক, যেটাই থাকুক, ল্যাপিং গুলি টেনশন জোনে হবে না, দ্যাট মিনস কম্প্রেশন জোনে করতে হবে, সামথিং লাইক দ্যাট। যে আমি যদি আমার কোনো ল্যাপিং, কিন্তু আমি যদি শর্ট ডিউরেশনেও তাকাই, তাহলে এখানে শর্ট ডিউরেশনের বারের টেনশন জোন কিন্তু এই যে এখানে কিন্তু জি স্যার। ল্যাপিং হবে। তো এরকম ভাবে লং ডিউরেশনের টেনশন বার এখানে, কোনো ল্যাপিং হবে না। যা হবে কাছে হবে, সাপোর্টের কাজগুলোতে হবে, যেখানে নেগেটিভ জোন রয়ে গেছে নিচে। জি নাও স্যার। নাও আছে টপ বারের বার। ফ্ল্যাট প্লেটে একটু সমস্যা কম, কারণ ফ্ল্যাট প্লেটে বার কেটে কুটে দেওয়া হয়, তো এখানে ল্যাপিং এর এতটা ঝামেলা হয় না। বিম কলামে হয়, কারণ আমরা ক্র্যাঙ্ক বার করে নিয়ে যাই, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে একটা ল্যাপিং প্রশ্ন চলে আসে, সেই জন্য একটা সমস্যা থাকে, কন্টিনিউয়াস নিয়ে আবার নামাই দিই। ফ্ল্যাট প্লেটে কিন্তু অতটা ঝামেলা নাই, কাটা বার সবই স্ট্রেট বার। এখন স্ট্রেট বারে তোমার যদি কোনো কারণে ল্যাপিং লাগে, ডেফিনেটলি এই জন্য কোনো ল্যাপিং হবে না উপরের বারের, এটুকু হবে। আচ্ছা। এবং আরেকটা কথা একটু আগে বলি, আমরা একটু আগে বললাম যে এর কিন্তু এরকম করে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। স্বাভাবিকভাবে যেই বারটা আমি দিতেছি, সেই বারটা কিন্তু একটা কাটা বার এরকম, আমি যদি বাম পাশে ট্রান্সফার করি, যে আমার বাম পাশে এরকম আছে, ঠিক এরকম এরকম গেল, ওই পাশেও সেম, তাহলে আমার বারটা কিন্তু এভাবে বসতেছে। এখন এরকম লেংথের একটা বার
সাইট ইঞ্জিনিয়ার কিন্তু আগেই জানে যে কত লেংথের বার লাগবে, সে ওখান থেকে কেটে খালি কিন্তু বসায় দিবে। কিন্তু আমরা যদি ক্র্যাঙ্ক করি তাহলে ঝামেলাটা কি, ক্র্যাঙ্ক করে আনতে 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 যেখানে গিয়ে বারটা শেষ হচ্ছে ওখানে আবার জোড়া দিয়ে বাকি অংশ নিতে হচ্ছে। এই প্রবলেমটা স্যার, তাহলে কি মানে ক্রাঙ্ক বার ইউজ না করে যদি বিম কলামেও এরকম এক্সট্রা এভাবে কেটে কেটে দেওয়া যাবে? হ্যাঁ, ডেফিনেটলি বিম কলামেও এখন অনেক জায়গায় ক্র্যাঙ্ক বার ইউজ হচ্ছে না, কারণ ক্র্যাঙ্ক বার আগের আমলের কনসেপ্ট। কিরকম কনসেপ্ট আগের আমলে, যে মনে করা হয়তো যে ক্র্যাঙ্ক দিলে কি সমস্যা, তোমরা জানো যে 45 ডিগ্রিতে বার কখন আমরা বসাই, 45 ডিগ্রিতে বিমের ক্ষেত্রে তোমার নিশ্চয় আছে যে বিমের যে সাইডটুকু সেইখানে, বিমের যেইখানে ক্র্যাঙ্ক করতেছি আমরা ওই জায়গায় শেয়ার বেশি হয়। ওই শেয়ার ফেইলুর আটকাতে গিয়ে আমার 45 ডিগ্রিতে যে শেয়ার ফেইলুর সেই আটকাতে গিয়ে হয়তো ক্র্যাঙ্ক বার কিছু তাকে সাহায্য করতে পারে এই সেন্সে। এটা বিমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাট ফ্ল্যাট প্লেটে এবং বিম কানেক্টেড ফ্লোরে তোমার শেয়ার ফেইলুরটা নাই। ফ্ল্যাট প্লেটে অতিরিক্ত যেটা আছে পাঞ্চিং ফেইলুর, যেটা কলামের কারণে হয়, ওটা অন্য জিনিস, স্ল্যাবের নিজের কারণে। তো ওই জেনারেল যে শেয়ার ফেইলুর যেটা 45 ডিগ্রিতে হওয়ার কথা, এটা বিমেও নাই, ফ্ল্যাট প্লেটেও নাই, বিম কানেক্টেড ফ্লোরেও নাই। তো ওইখানে ক্র্যাঙ্ক বার দেয়াটা আর যুক্তিযুক্ত না। এর অর্থ আমি যেটা বোঝাইতে চাচ্ছি, বিম কানেক্টেড ফ্লোর সিস্টেমেও যে কেউ ইজিলি স্ট্রেট বার সিস্টেম ইউজ করতে পারে, এতে সময় বাঁচবে, খরচও বাঁচবে। ক্লিয়ার? জি স্যার। হুম। জি। অনেক জায়গায় হচ্ছে এখন কিন্তু স্ট্রেট বার সিস্টেমে দিচ্ছে, কিন্তু ওই যে একটা থাকে যে মানুষের ভিতরে খচখচ একটা ভাব থাকে যে এতদিনের ট্রেডিশন চট করে চেঞ্জ করা যায় না। তো অনেকে আহ, না, অনেক ইঞ্জিনিয়ার অনেক সময় নিজে হয়তো দিতে চাচ্ছে না, কিন্তু ক্লায়েন্টের কারণে বা পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় সে নিজে দিতে বাধ্য হয়। কারণ আছে এরকম, ইঞ্জিনিয়ার আর সাধারণ মানুষের মধ্যে একটা ডিফারেন্স আছে। ইঞ্জিনিয়ার যখন চিন্তা করতেছে লাগবে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অত যুক্তি বুঝে না ইঞ্জিনিয়ারিং। সে চিন্তা করে যে 8-10 জন কি করতেছে, ওরা যখন করতেছে আর আমার এখানে দেওয়া হইলো না, তার ভিতরে একটা খচখচ ভাব থাকবে যে সবাই করছে, ইঞ্জিনিয়ার আমারটা দিল না। ইঞ্জিনিয়ার যতই বুদ্ধি যুক্তি মুক্তি যাই দেখাক, ক্লায়েন্ট কিন্তু অত বুঝে না, ও দেখে যে সবাই করছে আমারটা হইল না, এর ভিতরে তার ভিতরে একটা খচখচ ভাব থাকবে। তো অনেক সময় ইঞ্জিনিয়ার হয় কি, ওই লোকাল ক্লায়েন্টের কথা চিন্তা করে বা লোকাল ট্রেডিশন মানে কি, মনে করো তুমি একটা এলাকায় যে কাজ পাইছো, আগে দেখবা যে লোকাল ট্রেডিশনটা কি সেখানকার। লোকাল বাংলাদেশের মানুষ বা আমাদের দেশের মানুষ কিন্তু অত সহজে ট্রেডিশনকে বিসর্জন দিতে রাজি না, এরকম একটা অভ্যাস হয়ে আছে আমাদের। সব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেডিশন বেস চলে, মানে সবকিছু দেখা, লোক দেখা, যে ও করতেছে আমি করতেছি, সবাই বেশি করতেছে এটা আমি এটা করবো, স্যার অন্যরা। তাহলে স্যার এই যে বিমের ক্ষেত্রে স্যার ক্রাঙ্ক বার যদি আমরা ইউজ না করি, সেক্ষেত্রে আমরা ক্রাঙ্ক বার যেমন L/4 এ দিচ্ছি, তাহলে এক্সট্রা যদি ক্রাঙ্ক বার ইউজ না করি তাহলে কি ওই রডটাও L/4 এ হবে? এটা হবে ইন্টার কলাম হলে L/3, L/4 হবে এক্সটেরিয়র কলাম হলে, শেষ। প্যানেলের ক্ষেত্রে আর কি স্যার। হ্যাঁ প্যানেলও এই সিস্টেমে মানে ইন্টেরিয়র যদি হয় প্যানেলে হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, L/3। ওইখানে ইয়েস, আমরা বিমে যেমন এক্সট্রা টপ বসাই, যেমন L/4 L/3 তে কেটে দেই, সেম প্রসিডিউরও তোমার স্ল্যাবে কেটে যাবে। আচ্ছা। আশা করি তোমাদের স্ল্যাবটা নিয়ে তোমরা ডিটেল বসবে এবং এই যে কাজ আমরা দেখাইলাম A to Z দেখবে, দেখে ইচ্ছা করলে তোমরা আরেকটা প্যানেল ওখান থেকে ইন্টেরিয়র বা আরেকটা কোনো শর্ট ডিরেকশনের এক্সটেরিয়র, আমরা একটা লং ডিরেকশন দেখেছি, তোমরা নিজ হাতে একটা প্যানেল যখন ডিজাইন করবে এবং তারপর রাফলি একটা রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট করলে যখন দেখবে যে সব ঠিক, তাহলে ভাববো যে কনসেপ্ট পুরো ক্লিয়ার। না, আমরা নেক্সট ক্লাসে পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্ট ডিজাইন শিখবো। এটা তোমরা দেখছো যে বিম টাইপের একটা শেয়ার, ওটা আমরা নেক্সট ক্লাসে পাঞ্চিং শেয়ার এনফোর্সমেন্ট কেন লাগতেছে এবং কিভাবে ডিজাইন করা হয় ওইটা আমরা দেখবো। স্যার একটা কোশ্চেন স্যার। হুম। স্যার বিম কলাম স্ল্যাব যেটা, স্ল্যাবের যে রডটা মানে ওই রডটা যে যায় বিমে তো যে ইন্ড হয়, তো বিমে যখন যখন মানে উম, যখন আমরা আঁকাই বা ডিজাইন করি, তখন আমরা কেমন করে আঁকাই স্যার, যে উপরে স্ল্যাবের প্রতীকটা থাকে, তারপরে বিমটা ঝুলে আসে এরকম, তারপরে রড বসায় দেই। কিন্তু স্ল্যাবের যে রডটা
আর বিমের যে টপের রডটা হুম। মানে আমার কোশ্চেনটা এরকম যে স্ল্যাবের রডটা বিমের কোন দিক দিয়ে যায় ওই রডের? মানে হুম, স্ল্যাবের স্ল্যাবের যেটা ক্র্যাঙ্ক হয়ে যে রড যাচ্ছে, যেটা বার, হুম, স্ল্যাবের বারটা বিমের বারের উপর দিয়ে যায়। আর স্ল্যাবের যেই বারটা ক্র্যাঙ্ক হয় না সেটা বিমের ভিতর দিয়ে যায়, মানে বিমের যে উপরের লেয়ারটা আছে, উপর টপ বার গুলো আছে তার নিচ দিয়ে চলে যায়। আর যেটা ক্র্যাঙ্ক হয় সেটা বিমের যে টপ বার, মনে করো এক্সটেরিয়র, হ্যাঁ, যেটা স্টিরাপের দিকে যায়। হ্যাঁ, না মানে উপর দিয়ে যাচ্ছে, স্ট্রাপ যেভাবে বারের উপর দিয়ে বসানো হয় ওভাবে উপর দিয়ে চলে যায় স্ল্যাবের টপ বার গুলো। ও আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। স্যার হুম। স্যার এখানে আমাদের এই কর্নার রেইনফোর্সমেন্টটা স্যার কোথায় বসবে স্যার? ফ্ল্যাট স্ল্যাবে কোনো কর্নার রেইনফোর্সমেন্ট হয় না। আচ্ছা বিম স্যার। না থাকার কারণে ওই যে বিম দুই পাশের যে, আর এটা হচ্ছে এক্সটেরিয়র স্ল্যাব, কর্নার স্ল্যাব না। কর্নার স্ল্যাব হলে কর্নার রেইনফোর্সমেন্ট বসতো। মনে করো এটা যদি কর্নার রেইনফোর্সমেন্ট হতো বিম কানেক্টেড ফ্লোর হলে, তাহলে এটাই যদি কর্নার কলাম হইতে হবে। তো সেই কর্নার কলাম যদি এটা হয় তাহলে এই জায়গায় যেভাবে তুমি এটা দেখতে পাইতেছো, এই যে যেভাবে আমরা সবুজ এবং নীলটা বসায় রাখছি, সেভাবে অ্যাকসেপ্ট ভাবে বসতো বিম কানেক্টেড ফ্লোর হইলে। এবং এটা শুধুমাত্র টপ ফ্লোরে, মানে ছাদে। ছাদে হবে, কর্নার প্যানেল হইতে হবে। তাহলে শর্তগুলি আছে কি, বিম কানেক্টেড ফ্লোর হবে ১ নাম্বার, ২ নম্বর রুফটপে হবে, ৩ নাম্বার কর্নার প্যানেল খুঁজে বের করতে হবে, ৪ নম্বর কর্নার প্যানেলের কর্নার কলামে হবে। এই ৪টা শর্ত মানলেই তোমার আহ, যে কর্নার রেইনফোর্সমেন্ট বসবে। কিন্তু তোমার এই প্রশ্ন যেহেতু করছো, সাথে সাথে আমরা বলে দিচ্ছি, অনেকে ভুলে কর্নার রেইনফোর্সমেন্ট ফ্লোরেও দেওয়া শুরু, যে কর্নার প্যানেল ঠিক আছে, কর্নার কলামও ঠিক আছে, সব ঠিক আছে, বিম কানেক্টেড ফ্লোরও ঠিক আছে, কিন্তু সে প্রতি ফ্লোরে দিচ্ছে। কারণ সে হয়তো জানে না যে এটা শুধু ছাদেই দিতে হবে। কেন? ছাদে তোমার ২ বিম, মনে করো এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এই জায়গায় কিন্তু ছাদের পরে আর কোনো কলাম দাঁড়ায় না। ফ্লোরে কিন্তু এইখানে বিমের পরে আরেকটা কলাম দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে ২ বিম, এই বিম মনে করো এই ২ পাশে ২ বিম যখন টুইস্ট করে, তখন উপরের কলামের কারণে এই এই টেন্ডেন্সিটা কম থাকার কারণে ওইখানে কোনো রকম মানে টুইস্টিং মোমেন্ট সৃষ্টি হয় না। আর না হওয়ার কারণে সেখানে কোনো কর্নার রেইনফোর্সমেন্ট লাগতেছে না। এবং কর্নার রেইনফোর্সমেন্ট কিন্তু এখানে আমরা আগেও দেখাচ্ছি, কর্নার রেইনফোর্সমেন্ট আমরা কিন্তু আসলে এইভাবে বসাই মেইনলি। কারণ আছে, কারণ টুইস্টিংটা দেখতেই পাইতেছো যে বাঁকা ভাবে হবে, তার মানে এইভাবে যাবে। এই বিম এভাবে টুইস্ট করতে চাবে, এই বিম এভাবে টুইস্ট করতে চাবে, তার মানে ২ দিক থেকে টুইস্ট হলে মাঝ দিয়ে স্ল্যাব ফেটে যাওয়ার কথা। যখন আমরা এইভাবে বসাই দিব, তাহলে আর স্ল্যাবটা ফাটতেছে না। যেহেতু স্ল্যাবে আমার রুফটপে ওই জায়গা ঠিক ওই পয়েন্টে উপরে কোনো কলাম দাঁড়াচ্ছে না, সুতরাং বিমগুলি টুইস্ট করার একটা টেন্ডেন্সি গ্রো করে, সেই জন্য তখন দিতে হয়। ফ্ল্যাট প্লেটে যেহেতু বিম নাই, সুতরাং প্যানেলের কর্নার কলামে কোনো টুইস্টিং হওয়ার সুযোগ নাই, সেই জন্য ওখানে লাগবে না। স্যার এটা কি ওই যে কর্নার বার গুলা কি স্যার বিমের মধ্যে দিয়ে না যাবে স্যার? স্যার না, ফ্ল্যাট প্লেটে তো বিম নাই, সুতরাং ফ্ল্যাট এগুলো প্লেটে না স্যার, স্যার বিম কলামের ক্ষেত্রে আর কি। স্যার একটু হ্যাঁ, যদি শেয়ার ডেফিনেট। করে দিতেন আর কি, একটা ছবি দেখাতে যাচ্ছিলাম। এটা কিন্তু এটা পরবর্তী আরেকটা স্ল্যাব আছে। তো এখানে যদি আমার কর্নার ধরে নিলাম যে এটা আমার মানে কি কর্নার আর কি, কর্নার কলাম। এই ক্ষেত্রে আমি এখানে আহ, ইয়ে দিব, আমার এখানে কর্নার রিইনফোর্সমেন্টটা দিব L/5 এর মধ্যে আর কি। তো এখন এখানে আমি যদি কর্নার রিইনফোর্সমেন্টটা দেই, তাহলে কি এখানে এই যে নিচের তো একটা একটা বার দিতে হবে। কর্নার রিইনফোর্সমেন্ট তো একটা হচ্ছে কি আমার একটা ইয়ে হবে, মেইন বার হবে, আর একটা হচ্ছে বাইন্ডার হবে। অর্থাৎ কি ইয়ে হবে আর কি, শর্ট ডিউরেশন আসবে। তা যেটা আমার শর্ট ডিউরেশনটা দিব সেটা তো হচ্ছে আমার এই যে লং ডিউরেশন উপর যে বাইন্ডারটা আছে, অর্থাৎ আমার যে লং ডিউরেশন যে বাইন্ডারটা আছে আমরা সাধারণত দিচ্ছি আর কি, সেটার উপর দিয়ে যাবে। আচ্ছা, এরপর আচ্ছা, ১ মিনিট, আরেকটা ১ মিনিট ডিফারেন্স। দাঁড়াও, দাঁড়াও। তুমি কি জানতে চাইতেছো যে কর্নার রেইনফোর্সমেন্টটা এইখানে কিভাবে বসবে, এরকম কিছু? জি স্যার, অ্যারেঞ্জমেন্ট একটা। হ্যাঁ, দাঁড়াও, তাহলে এটা অফ করো, আমি দেখাচ্ছি ছবি। জি স্যার। ওকে, যেই ছবিটা আমরা দেখাইলাম, রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট বিম কানেক্টেড ফ্লোর, এটা ঢাকার একটা বিল্ডিং থেকে তোলা ছবি। তোমার মেইন বসানোর সময় যে মেইন পার্টটা খেয়াল রাখতে হবে,
সেটা হলো টপ লেয়ার এবং বটম লেয়ার। টপ লেয়ার এবং বটম লেয়ারের মাঝে দিতে হবে এটা। মাঝে দিতে হবে, উপরে না। তো এখানে তোমরা তাই দেখতে পাইতেছো যে টপ লেয়ার মাঝে আমরা দেখাচ্ছি, দেখো কিরকম, খেয়াল করে যে নিয়ে যাচ্ছি, দেখো এই যে স্ল্যাবের বার ক্র্যাঙ্ক হচ্ছে, এই দেখো উপর দিয়ে যাচ্ছে, দেখছো? এই যে সে উপর দিয়ে যাচ্ছে, এটা হলো স্ল্যাবের টপ বার। খেয়াল করে দেখো, এই যে এরা সবাই নিচে বসে আছে, কিন্তু যে ভুলটা করে সবাই, স্ল্যাবের টপ বারের উপরে এই খাঁচাটাকে বসায় দেয়। এই কর্নার এনফোর্সমেন্টটাকে কি করে টপ বারের উপর বসায় দেয়, তা হবে না। এটা আগে বসাতে হবে, স্ল্যাবের টপ বার বসানোর আগেই, তারপর টপ বার টানতে হবে। এবং মাঝেরটা ডায়াগোনালি একেবারে 50-50 করে 45 ডিগ্রিতে মাঝেরটাকে নিয়ে আসতে হবে। L/5 হওয়ার পরে যতটুকু আসে, মনে করো এতটুকু আসলো, তার মানে এতটুকু হচ্ছে L/5। এল হচ্ছে তোমার এই যে আহ, ওই যে প্যানেল, যে প্যানেলে বসাচ্ছ তার লং লং সাইড, মনে করো 16 ফিট বাই 20 ফিট, মানে এল হচ্ছে 20/5, মানে 4 ফিট, কথার কথা। একইভাবে এটা হবে 4 ফিট, L/5, সেন্টার বিমের সেন্টার থেকে যেভাবে আসে আর কি। এরপরে ডায়াগোনালি সব বসানোর পরে তার উপর দিয়ে যাবে তোমার হরাইজন্ট, এই যে এইটা, এটা টপ, এরকম করে টপ যেতে থাকবে। সেটা আমরা 315-এ দেখাই যে যখন আমরা বিম কানেক্টেড ফ্লোর সিস্টেম পড়াই তখন। ক্লিয়ার? জি স্যার। আমরা মনে হয় আরেকটা ছবি আছে, মনে হয়, জানি না, দেখি। ইউ ক্যান সি এখানে একই জিনিস। অথচ সবগুলো হচ্ছে আমার বিমের মধ্যে দিয়ে যাবে আর কি, বিমের মানে মাঝামাঝি হবে, স্ল্যাবের স্ল্যাবের টপ বারের নিচে হবে আর কি। হুম, হুম, রাইট। আর বিমের এই যে ইয়াগুলা কর্নার রিইনফোর্সমেন্ট গুলো সবগুলো হচ্ছে কি বিমের মধ্যে দিয়ে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখো, এই যে স্ল্যাবের টপ বার, এই যে স্ল্যাবের টপ বারটা যাচ্ছে, এর উপরে জি কিন্তু স্যার। বসানো হয় নাই। এবং এই যে এগুলি তুমি দেখতে পাইতেছো যে এগুলো এর নিচে বসে আছে, 2 লেয়ারের স্ল্যাবের টপ এবং বটমের নিচে। এবং এখানে যাওয়ার পরে সেই যে যাচ্ছে, সেখানে ওই যে ভিতরে বিমের ভিতরে যে চলে যাচ্ছে, সেখানে বিমের ভিতরে যেখানে যেখানে টাচ করবে সেখানে সেখানে বেঁধে দিলেই হবে। এছাড়া এছাড়া স্ল্যাবের এনফোর্সমেন্টের সাথে যেখানে যেখানে টাচ করবে সেখানে সেখানে বেঁধে দিলেই হবে। আর এটা কোনো মুভ করার কোনো সুযোগও নাই। 2 লেয়ারের মাঝে থাকার কারণে এ সহজে মুভ করার কোনো সুযোগও নেই, এটা মানতে হবে। তবে বিমের সাথে বাঁধতে হবে, ড্যাম শিওর, কারণ বিমের টুইস্টিং, এই পাশের বিম, এই পাশের বিম আর এই পাশের বিম তোমার এ টুইস্ট করতেছে এইভাবে, এ টুইস্ট করতেছে এইভাবে। তো যখন টুইস্ট করে তখন স্ল্যাবটা ঠিক এইভাবে ফেটে যায়, এই যে এইভাবে ফাটে। খেয়াল করতেছো যে তোমার রেইনফোর্সমেন্ট বসানো হয়েছে কিন্তু ডায়াগোনালি, এই জন্য এইভাবে। তো এটা কিন্তু এক্স্যাক্টলি ডায়াগোনালি বসাইতে হবে। আর অনেক সময় এই ডায়াগোনালি বসাতে গিয়ে তোমরা দেখো যে বারের লেন্থ একটাও সমান নয়, এক ছোট বড় ছোট বড় করে ডায়াগোনালি বসানো হয়েছে। সেই জন্য অনেকে ঝামেলা না করে করে কি, এরকম করে দেয়, এই যে এরকম করে বসায় দেয়। কোড এটাকেও পারমিট করছে, এটাকেও পারমিট করে রাখছে, দুইটাই আছে। এরকম তুমি বসায় দিতে পারবা L/5, L/5। বাট ডিপেন্ড করতেছে কখন কোডের ব্যাখ্যাটাও বুঝতে হবে, যে কোড বলছে দেখে একেবারে আমি কোড বলতেছে এরকম বসাতে পারবা, ডায়াগোনালি বসাতে পারবা, তাহলে আমার সমস্যা কি? আমি তো আমি এরকম করেই বসাই। তাহলে কোড যদি এরকম করেই বসাতে সবচেয়ে সুবিধা হয়, তাহলে ডায়াগোনালি ছবিটা দিল কেন? এই কোডের এই থিমটা বুঝতে হবে। না বুঝে খালি মানে কাজ করলে হবে না। যে বলতেছে, যে কোড বলতেছে তোমার প্যানেল যদি অনেক বড় হয়ে যায়, প্যানেল যদি মনে করো বড়, সে তার অর্থ বিমও বড়। আর বিম যখন বড় হবে, যখন সে টুইস্টিং টার্ন নিতে যাবে, ডেফিনেটলি তার ইম্প্যাক্টটা বেশি হবে। যত বড় বিম ততই তার টুইস্টিং টেন্ডেন্সি বাড়বে। আমার একটা প্যানেল 10 ফিট বাই 10 ফিট, আর একটা মানুষ বাসার প্যানেল হচ্ছে 25 বাই 24 ফিট। এখন ওইটাতে আমাকে ডেফিনেটলি ডায়াগোনালি তোমার এই রেনফোর্সমেন্টটা বসাতে হবে। কিন্তু 10 ফিট বাই 10 ফিট ওখানে আমি না সোজা করে বসাই না। সো কোডের হলো ব্যাখ্যাটা এই জায়গায়। যখন এই অপশন চলে আসবে, তখন যেমন আমরা একটু আগে 90 and 180 ডিগ্রি হুকের কথা বলছি, কোড দুইটাই বলছে হবে। And এখন যদি বলে, সবাই যদি বলে যে ও সহজ তো 180 ডিগ্রি, ওইটাই দেই, তাহলে কোড কেন 90 ডিগ্রি?
আবার যদি বলি যে 90 ডিগ্রি দেই তাহলে কোড কেন 180 ডিগ্রি? তো এগুলোর ব্যাখ্যা লিখা থাকে না কোডে। না লিখা থাকার কারণে তখন এই ঝামেলাগুলোর সৃষ্টি হয়। তো যাক আমার মনে হয় তোমার আইডিয়া ক্লিয়ার হয়েছে যে এটা জি কর্নার স্যার। রেইনফোর্সমেন্ট। স্যার অনেক সময় দেখি এটা সোজাও দিয়ে দেয় মানে স্কোয়ার টাইপের দেয় স্যার। একটা জিনিস দেখছিলাম আরকি ফ্লোরে। তো জিজ্ঞেস করছিলাম। তো উনি বলল যে এটা মানে এখন তো বুঝতে পেরেছি এটা শুধুমাত্র রুফটপে দেওয়া হয়। তো উনি কি করছে পুরা ইয়াতে দিয়ে দিয়েছে তবে এটা স্কোয়ার ওয়াইজ দিয়েছে আরকি স্কোয়ার হুম। ওয়াইজ। তুমি যেটা স্কোয়ার একটু ওয়াইজ অনেক ঘন করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি যেটা বললে যে প্রতি ফ্লোরে দিচ্ছে এবং এটা একটা কমন ভুল কিন্তু সাইটের যে প্রতি ফ্লোরে দেয় কারণ জানে সে কর্নার রেইনফোর্সমেন্ট দিতে হবে কিন্তু প্রতি ফ্লোরে যে দিতে হবে না এটা সে জানে না। এর অর্থ কর্নার রেইনফোর্সমেন্ট কি, কেন, কিভাবে দিতে হয় এটা তার জানা নাই। আর রেইনফোর্সমেন্টের ঘন হওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ কেন ঘন হয়েছে? বিকজ সে এটাও জানে না যে ওখানে যে আমি যে কর্নার রেইনফোর্সমেন্টটা দিচ্ছি তার স্পেসিং কি? ওইটার স্পেসিং হবে তোমার পজিটিভ বারের যে স্পেসিং। এর অর্থ যেই প্যানেলটা আমি ডিজাইন করছি সেখানে একটা হলো নেগেটিভ বার আর একটা হলো পজিটিভ বার। নেগেটিভলি তো উপরে, পজিটিভটা তো নিচের। আমরা যখন বটম লেয়ার বের করতেছি শর্ট ডিরেকশনের ওইটার যে স্পেসিং ওইটার যে বার এখানে একই স্পেসিং একইতে যাবে। মনে করো আমি শর্ট ডিরেকশনে বটম লেয়ার বসাচ্ছি 4 ইঞ্চি দূরে দূরে, তাহলে এখানেরও বারগুলো উপরেরটা নিচেরটা 4 ইঞ্চি দূরে দূরে বসবে। যেহেতু এটা সে জানে না, এখন মনে করো তোমার শর্ট ডিউরেশনে বটম বারের স্পেসিং আছে 6 ইঞ্চি দূরে দূরে, আর সে জানে না যে এখানে আমি যে কর্নার এনফোর্সমেন্ট বসাবো এখানে তো একটা দূরে দূরে দিতে হবে। কত দূরে? মুখস্থ বসাই দিল 3 ইঞ্চি দূরে। বা ভয় যে কর্নার রেনফোর্সমেন্ট সামথিং ইম্পর্টেন্ট অর সামথিং সিরিয়াস দেন মেইন রেনফোর্সমেন্ট, আদৌ তা না। মেইন রেনফোর্সমেন্টের উপরে আর কোনো কথাই নেই। যে মেইন রেনফোর্সমেন্ট হচ্ছে শেষ, এর বাইরে যেগুলো হলো সাহায্যকারী। এন্ড মানুষ যেটা উল্টা করতেছে সে যে ভাবতেছে যে মেইন রেনফোর্সমেন্ট তো দেই, এখানে যে কর্নার একটা রেনফোর্সমেন্ট দিছে নিশ্চয় একটা বিরাট ব্যাপার স্যাপার আছে, নিশ্চয়ই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তখন সে ঝামেলাটা পাকা তখন ঘন ঘন দেয় দেয় ভুল। যখন যেখানে কনফিউশন সেখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর হাই। কিরকম? এবং ইকোনমিক রিস্ক ফ্যাক্টরটা হাই। কিরকম? যখন কনফিউশন চলে আসবে তখন ভীতি ঢুকবে। আর ভীতি ঢুকলে তুমি কিন্তু ভুলে নিজের অজান্তেই তোমরা দেখবে অনেকেই এখানে রেইনফোর্সমেন্ট বাড়ায় দেবে। এই হলো পয়েন্ট।